হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা তোমার ইন্টিগ্রেশনের নতুন একটা লেকচার শুরু করতে যাচ্ছি। আজকের লেকচার হচ্ছে আমাদের জন্য ইন্টিগ্রেশনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা লেকচার, কারণ আজকে আমরা এরিয়া নিয়ে আলোচনা করব। আর এরিয়া হইতেছে তোমার ইন্টিগ্রেশনের সবচেয়ে সহজ পার্ট ভাই। বিশ্বাস করো, এটারে সবাই অনেক অনেক কঠিন মনে করো। এটা কঠিন কিছুই না, এটা একদম দুনিয়ার ইজি একটা জিনিস। এটার থেকে সহজ জিনিস আর হইতেই পারে না। কেমন? তুমি আমার সাথে জাস্ট একটু প্র্যাকটিস করো, আমি যা বোঝাবো একটু বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে ইন্টিগ্রেশনের এরিয়া পার্টটা তোমার সবচেয়ে প্রিয় হবে। এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। কেমন? আর এখান থেকে তো যেহেতু কোয়েশ্চন আসবেই শিওর, এটা তাই খুব ভালোভাবে আমরা পড়ার চেষ্টা করব। আমাকে যেই ধরনের এরিয়াই দেওয়া হোক না কেন, আমরা এমনভাবে চেষ্টা করবো শেখার যেন সেই ধরনের সব এরিয়া আমরা বের করতে পারি। আমরা জিনিসটাকে অ্যানালাইসিস করতে শিখবো এবং ভিজুয়ালাইজ করতে শিখবো। তো এটার জন্য একটা শর্ত হচ্ছে যে আমি যে গ্রাফ রিলেটেড যে তোমাকে হচ্ছে যে লেকচারগুলো দিছি, ওগুলো অবশ্যই তোমাকে দেখে আসতে হবে। এবং ইন্টিগ্রেশনের যে আমি তোমাকে ম্যাথগুলো করাইছি একটু একটু দেখে আসলেই হবে। ওগুলো যদি তুমি বুঝে থাকো, মানে গ্রাফ ইন্টিগ্রেশনের যে ম্যাথগুলো করাইছি আগে, তাহলে এরিয়া পার্টটা তোমার কাছে দুনিয়ার পানিভাত মনে হবে। কেমন? তাহলে চলো আজকের লেকচার আমরা শুরু করি। আজকের লেকচার শুরু করার আগে, এটা হচ্ছে আমাদের ভাই মেইন ফেসবুক গ্রুপ। তুমি যদি এখানে জয়েন দেওয়া না থাকো তাহলে তুমি এখানে জয়েন দিতে পারো। ওকে, তাহলে চলো আমরা প্রথমে হচ্ছে আগে এরিয়া নিয়ে মানে বিস্তারিত আলোচনা আমরা স্টার্ট করি। আমরা একদম বেসিক থেকে যাব। আমরা আমাদের ইন্টিগ্রেশন শুরু করার একদম প্রথম লেকচারে কিছু এরিয়া নিয়ে বেসিক ধারণা আলোচনা করছিলাম, ওগুলো আমরা আবার একটু রিপিট করবো, দেন আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাব। কেমন? আচ্ছা, তো এরিয়া নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা শুরু করতেছি। প্রথম কথা, ফার্স্ট অফ অল দেখো তো ইন্টিগ্রেশনটা আসলে কেন লাগছিল। মেনলি ইন্টিগ্রেশন কিন্তু লাগছিল তোমার হচ্ছে যে ভাই কোনো একটা কিছুর এরিয়া বের করার জন্য। কী বের করার জন্য বলো তো? এরিয়া মানে বের করার জন্যই মেনলি আমরা ইন্টিগ্রেশনকে ব্যবহার করছিলাম। অর্থাৎ ইন্টিগ্রেশনের সাহায্যে আমরা যে কোনো একটা কিছুর মানে আবদ্ধ ক্ষেত্রফলটা আমরা কী করে ফেলতে পারি? বের করে ফেলতে পারি। কেমন? আচ্ছা, দেখো তো আমরা চলো প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স এর ফিজিক্যাল মিনিং বা অর্থ বোঝার চেষ্টা করব আমরা। এর ফিজিক্যাল মিনিং বা এটার আসলে এটা দ্বারা কী বোঝায় সেটা বোঝার আমরা প্রথমে আগে চেষ্টা করব। সেটা কি? এ থেকে বি, এই যে তোমার এফ অফ এক্স ডিএক্স, এটার ফিজিক্যাল মিনিংটা চলো আমরা বোঝার চেষ্টা করি। কেমন? আচ্ছা, প্রথম কথা, এই যে আমরা কিন্তু অলরেডি বলে আসছি ইন্টিগ্রেশন দ্বারা আসলে অ্যাকচুয়ালি কী বোঝায় তোমার বলো, একটা এরিয়া বোঝায়। অর্থাৎ আমি যেখানে লিখতেছি এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স, এটা দ্বারা আসলে কী বোঝাচ্ছে? একটা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বা এরিয়া বোঝানো হচ্ছে। ক্ষেত্রফল বা কী বোঝানো হচ্ছে? বা এরিয়া বোঝানো হচ্ছে। এখন তুমি বলতে পারো ভাই আবদ্ধ ক্ষেত্র কেন বলছেন? কারণ কোনো একটা ক্ষেত্র যদি আবদ্ধ না হয়, অর্থাৎ সে যদি আজীবন যদি বাড়তে থাকে, তো তুমি কোনো এটা কিন্তু নির্দিষ্ট এরিয়া বের করতে পারবা না। কেমন? আচ্ছা, তাহলে চলো আমরা এগুলোর প্রত্যেকটার একটু একটু অর্থ দেখার চেষ্টা করি। তাহলে আমরা এখানে বলতেছি এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স, এটা দ্বারা আসলে অ্যাকচুয়ালি কী বোঝায়? আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বোঝানো হয়। এখানে আমাদের লক্ষ্য করে দেখো, নিচে যে পার্টটা আছে এ, এটাকে বলা হয় তোমার হচ্ছে ভাই লোয়ার লিমিট। এটাকে আমরা কি বলি বলো তো? এটাকে আমরা বলি তোমার হচ্ছে যে ভাই লোয়ার লিমিট। আর উপরে যেটা থাকে বি, এটাকে আমরা বলি তোমার হচ্ছে যে ভাই আপার লিমিট। এটাকে আমরা কি বলি? আপার লিমিট। লোয়ার লিমিট বলতে বোঝায় এরিয়াটা কোথা থেকে শুরু হয়েছে, আর আপার লিমিট বলতে বোঝায় এরিয়াটা কোথায় গিয়ে শেষ হয়েছে। দেখো এখানে যদি ডিএক্স লেখা থাকে, এটার মানে কি জানো? এখানে ডিএক্স লেখা থাকার মানে হচ্ছে যে এই যে লোয়ার লিমিট এবং আপার লিমিট, এদেরকে আমরা এক্স অক্ষে বসাবো। এখানে যদি ডিওয়াই লেখা থাকতো, তার মানে হয়তো এই লোয়ার লিমিট এবং আপার লিমিটকে আমরা ওয়াই অক্ষে বসাবো। যদি এখানে ডিজেড লেখা থাকতো, তাহলে আমরা লোয়ার লিমিট এবং আপার লিমিটকে আমরা জেড অক্ষে বসাইতাম। তো এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই, আমি বোঝাচ্ছি আস্তে আস্তে। তাহলে চলো এখানে আমরা একটু করে লিখে দিই এটা। এখানে যে ডিএক্স আছে, এই ডিএক্স লেখার কারণে আসলে কি হবে? এই যে লিমিটগুলো এক্স অক্ষে নেওয়া হবে। ডিএক্স থাকলে লিমিটগুলোকে এক্স অক্ষে নেওয়া হবে। ওকে, যদি ডিওয়াই থাকতো তাহলে লিমিটগুলোকে আমরা কোন অক্ষে নিতাম? ওয়াই অক্ষে নিতাম। আচ্ছা, তাহলে চলো আমরা এখন দেখার চেষ্টা করি যে এই পুরো জিনিসটা দ্বারা আসলে কোন আবদ্ধ ক্ষেত্রফলকে বোঝানো হয়। চলো আমরা একটা চিত্র আঁকার মাধ্যমে বোঝার চেষ্টা করি। যে ধরো আমার কাছে এখানে একটা ওয়াই অক্ষ আছে এবং আমার কাছে ধরো একটা এক্স অক্ষ আছে। তার মানে ধরো আমার কাছে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এটা হচ্ছে সাপোজ ধরা যাক আমাদের ওয়াই অক্ষ। কেমন? আর এখানে কি একটা এফ অফ এক্স আছে না? এফ অফ এক্স কি একটা ফাংশন? এফ অফ এক্স হচ্ছে একটা ফাংশন। মানে ভাই ফাংশন বলতে কি বোঝাচ্ছেন আপনি? যে ধরো তোমার কাছে আমি লিখছি, যে আমি সাপোজ একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তোমাকে। তো সাপোজ তোমাকে আমি এখানে লিখছি হচ্ছে এরকম, ধরো সাপোজ তোমার এখানে লেখা হয়েছে, একটা এক্সাম্পল দিয়ে বুঝাই,
ধরো তোমাকে কাছে দেখা হয়েছে এখানে ওয়াই ইকুয়াল টু ধরো এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 5, ধরো এরকম আমি লিখছি। অর্থাৎ আমি সাপোজ এরকম লিখছি ওয়াই ইকুয়াল টু এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 5। তাহলে এখানে একটু করে দেখো তো, এই ওয়াইকে আমরা এক্সের মাধ্যমে প্রকাশ করছি না? দেখো আমি কিন্তু ওয়াইকে আমরা কিসের মাধ্যমে প্রকাশ করে ফেলছি, এক্স দিয়ে আমি প্রকাশ করে ফেলছি। তো এই জিনিসটাকে আমরা চাইলে কী বলতে পারি একসাথে, এই জিনিসটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমার একটা এক্সের ফাংশন। মানে আরেকবার বুঝাই বলি তোমাকে আমি, এখানে ধরো যাক আমি যদি তোমাকে লিখি এখানে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 5 লিখলাম। তার মানে কী হলো, এই পুরো ওয়াই জিনিসটাকে আমি এক্সের মাধ্যমে প্রকাশ করছি। তো এই জিনিসটাকে আমি চলো অন্যভাবে বলতে পারি, এই পুরো জিনিসটা হচ্ছে আমার একটা এক্সের ফাংশন, অর্থাৎ এই পুরো জিনিসটা এক্স দিয়ে প্রকাশিত হয়েছে। তাহলে আমরা কিন্তু ঘুরাই ফেরায় ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্সও লিখতে পারি। কেমন? এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো যে আমরা যদি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স লিখি, এটার মানে হচ্ছে যে ওয়াইকে আমরা কী দিয়ে প্রকাশ করতেছি, এক্স দিয়ে প্রকাশ করা হচ্ছে। ওকে, তার মানে আমি তোমাকে একটু এটাও লিখে দিই, ওয়াই ইকুয়াল যদি আমরা এফ অফ এক্স লিখি, এটার মানে হচ্ছে যে ওয়াইকে এক্স দ্বারা প্রকাশ করা হচ্ছে। কেমন? এই যে দেখো এখানে কিসে ওয়াই ইকুয়াল টু আমরা এক্স দিয়ে প্রকাশ করছি না, এই জিনিসটাকে আমরা এফ অফ এক্সও লিখতে পারি। কেমন? আর ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স লেখা মানে হচ্ছে যে এই ওয়াই জিনিসটাকে আমরা কী দিয়ে প্রকাশ করছি, এক্স দিয়ে প্রকাশ করছি। কেমন? আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে ধরো এটা একটা ফাংশন, মানে এই যে এই পুরো জিনিসটা, এটা ধরো একটা এক্সের ফাংশন, তাহলে এটা একটা চিত্র থাকবে না ফাংশনের, যে কোনো ফাংশনের একটা কী থাকে, একটা গ্রাফ থাকে। তো ধরো আমি ধরে নিচ্ছি যে আমার এখানে যে ওয়াই ইকুয়াল টু যে এফ অফ এক্স ফাংশনটা আছে, এটা গ্রাফটা ধরো এরকম, আমি ধরে নিচ্ছি যে আমার ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনটা গ্রাফটা দেখতে এরকম হয়। কেমন? তাহলে এখানে আমি কী ধরে নিচ্ছি, যে ধরো যাক আমি ধরে নিচ্ছি আমার ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনটা দেখতে এরকম হয়, যে আমার এখানে এই যে ওয়াই ইকুয়াল টু যে আমি এফ অফ এক্স লিখছি, এই যে ফাংশনটা আমি লিখছি, এই ফাংশনটা দেখতে এরকম হয়, এটা চিত্র এরকম হয়। আচ্ছা, এই ফাংশনের চিত্র আপনি কীভাবে আঁকছেন? আমরা যেটা করি ফাংশনের চিত্র আঁকার জন্য এক্সের বিভিন্ন ভ্যালু বসাই, ওয়াইয়ের বিভিন্ন ভ্যালু বের করি, তাহলে এক্স আর ওয়াইয়ের আমরা কয়েকটা পয়েন্ট পেয়ে যাচ্ছি, সেই পয়েন্টগুলোকে জোড়া লাগাই কিন্তু আমরা ফাংশনটা বের করে ফেলতে পারি। কীভাবে? দেখো তুমি এক্সের এখানে বিভিন্ন ভ্যালু বসাও, একবার এক্স ইকুয়াল টু 1 বসাও, একবার এক্স ইকুয়াল টু 2 বসাও, ওইটা কারেসপন্ডিং ওয়াই বের করো, তাহলে এখানে কী বের যাচ্ছে, একটা এক্সের জন্য একটা ওয়াই পাচ্ছ, তাহলে একটা বিন্দু পেয়ে যাচ্ছ, একটা এক্সের জন্য আরেকটা ওয়াই পাচ্ছ, তাহলে আরেকটা বিন্দু পেয়ে যাচ্ছ। ওই প্রত্যেকটা বিন্দুকে যোগ করে 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 এই ফাংশনের দেখো চিত্রটা আঁকা হয়। তাহলে আমি ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে আমার একটা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনের চিত্র। তাহলে এইটা আমার কি ভাই, এটা হচ্ছে আমার ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনের লেখচিত্র। আচ্ছা, ভালো কথা। এখন আমি এখানে কি দিছি, আমি এখানে লিখছিলাম হচ্ছে যে এ হচ্ছে আমার লোয়ার লিমিট আর বি হচ্ছে আমার আপার লিমিট, আর এখানে ডিএক্স দিছি, তার মানে এ আর বিকে আমার কোন অক্ষে বসাইতে হবে, এক্স অক্ষে বসাইতে হবে। তো ধরো আমি এটাকে এখানে বসাইছি, আমি বিটাকে এখানে বসাইছি, সাপোজ আমি ধরে নিচ্ছি। এখন তুমি বলতে পারো যে ভাই এটাকে কেন বামে বসাইছেন, কারণ এটা লোয়ার লিমিট না, তাহলে এটাকে কোথায় থাকতে হবে, আগে থাকতে হবে। আর বিটা আপার লিমিট না, তাহলে বিটাকে কোথায় থাকতে হবে বলো তো, পরে থাকতে হবে। ওকে, আচ্ছা। তো এখানে আমরা বলতেছি এখানে এই পুরো জিনিসটা দ্বারা একটা আবদ্ধ ক্ষেত্রফল বোঝানো হচ্ছে। কোন আবদ্ধ ক্ষেত্রফল বোঝানো হচ্ছে? মেইনলি আবদ্ধ ক্ষেত্রফলটা বের করার জন্য আমরা যেটা করি, লোয়ার লিমিট থেকে আমরা এই মেইন ফাংশনের উপর একটা লম্ব টানি, আবার আপার লিমিট থেকে আমরা এই মেইন ফাংশনের উপর একটা লম্ব টানি। আমরা যেটা করি কি বলতো, আমরা এখানে বলতেছি না আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তো কোন আবদ্ধ ক্ষেত্রকে বোঝানো হচ্ছে? আমরা লোয়ার লিমিট থেকে মেইন ফাংশনের উপর একটা লম্ব টানি, আপার লিমিট থেকে আমরা মেইন ফাংশনের উপর একটা লম্ব টানি। কেমন? তাহলে এই যে দুটো লম্ব তৈরি হয়েছে, মানে আচ্ছা এই লম্বটার ইকুয়েশন কত হবে বলতে পারবা? আমরা কিন্তু শিখে আসছিলাম, যে তোমাকে গ্রাফের মধ্যে পড়াইছি না আমি, সরল লেখার মধ্যে কী ছিল বলো তো, যে ধরো তোমার এরকম যদি হইতো, সাপোজ ধরো একটা সরল লেখা যদি এরকম করে থাকে, ধরো এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা যদি 1,0 হয়, মানে এটা যদি আমাদের ওয়াই অক্ষ, এটা যদি আমাদের এক্স অক্ষ হয়, আর এই সরল রেখাটা ধরে এইখানে একক দূরে আছে, মানে 1,0তে ছেদ করছে, তখন এই সরল রেখার ইকুয়েশন কত হয়, এক্স ইকুয়াল টু এ হয় না? এগুলো তো আমরা শিখে আসছি। আবার ওয়াইয়ের ক্ষেত্রে কীরকম হইতো বলো তো, যে ধরো তোমার এটা ওয়াই অক্ষ, এটা ধরো এক্স অক্ষ, একটা সরল রেখা ধরো তোমার এরকম অবস্থায় আছে, অর্থাৎ এইখানে যে বিন্দুটা আছে, এই বিন্দুটা ধরো তোমার হচ্ছে 0, বি, তখন এই সরল রেখাটাকে আমরা কত বলতাম, ওয়াই ইকুয়াল টু বি। এটার ইকুয়েশন হইতো কত, এই সরল রেখার ইকুয়েশন হইতো ওয়াই ইকুয়াল টু বি, আর এই সরল রেখার ইকুয়েশন হইতো আমার এক্স ইকুয়াল টু এ। তো যেহেতু এখানে এবি ইউজ করছি, তাহলে চলো আমি এখানে এবি ইউজ না করে আমি চলো এখানে কে ইউজ করি, তোমার জন্য বুঝতে কোনো ঝামেলা না হয়। চলো আমি এখানে কে ইউজ করি, মানে এই বিন্দুটা যদি আমার কে, 0 হয়, তাহলে এটা হবে এক্স ইকুয়াল টু কে,
আর এটা যদি আমার 0, কে হয় তাহলে এটা হবে y ইকুয়াল টু কে। আমি এখানে ইচ্ছা করে দিচ্ছি না, তাহলে তোমার এখানে আর এখানে প্যাচ খাইতে পারো। আচ্ছা, তো এখানে তাহলে দেখো যেহেতু এই সরল রেখাটা এ বিন্দুতে ছেদ করছে এখানে 1,0-তে, তাহলে এই সরল রেখার ইকুয়েশন কী হবে? x ইকুয়াল টু এ হবে। আর এই সরল রেখাটা এখানে কি? এখানে বি বিন্দুতে ছেদ করছে না, মানে এখান থেকে এতটুকু দূরত্ব বি, তাহলে এই সরল রেখার ইকুয়েশন কত হবে? x ইকুয়াল টু বি হবে। তাহলে আমরা এখন দেখতে যাচ্ছি যে আমি তো বলছি যে এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স, এটা দ্বারা একটা আবদ্ধ ক্ষেত্রে এরিয়া বোঝানো হয়। কোন আবদ্ধ ক্ষেত্রে এরিয়া বোঝানো হয়? এটা দ্বারা বোঝানো হয় এই যে এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু বি, এই যে তোমার এফ অফ এক্স এবং ডিএক্স মানে কি? তুমি এক্স অক্ষকে চিন্তা করতেছো না? তাহলে এক্স অক্ষ, এই এক্স অক্ষে কিন্তু ডিএক্স মানে কিন্তু একটা জিনিস মনে রাখবা, এই যে ডিএক্স, ডিওয়াই, ডিজেড আমরা যাই বলি না কেন, এগুলো সবসময় পজিটিভ চিন্তা করা হয়, সবসময় পজিটিভ বিবেচনা করা হয়। এগুলোকে সবসময় কী বিবেচনা করা হয়? পজিটিভ বিবেচনা করা হয়। সবসময় মনে রাখবা ডিএক্স, ডিওয়াই, ডিজেড এদেরকে কী বিবেচনা করা হয়? পজিটিভ বিবেচনা করা হয়। কারণ এরা মানে কি আসলে ছোটো ছোটো পার্থক্য। এই যে ডিএক্স মানে তো আমরা বুঝছি যে ছোটো এক্সের পার্থক্য, তো পার্থক্যকে আমরা সবসময় পজিটিভ ধরে নিই, অর্থাৎ ডিএক্স, ডিওয়াই, ডিজেড এগুলো হচ্ছে সবসময় পজিটিভ বিবেচনা করা হয়। আচ্ছা, তো যেখানে ফিরে আসি, আমরা আবদ্ধ ক্ষেত্রফল বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি? এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু বি, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, আর এখানে যদি ডিএক্স দিছি তাহলে পজিটিভ এক্স অক্ষ, এদের মধ্যবর্তী যে এরিয়াটা তৈরি হয়েছে সেটাকে বোঝানো হয়। আমি যদি কালারিং করে দিই কোন এরিয়াটাকে বোঝানো হয়, আমি চলো তোমাকে দেখাই। এই যেখানে এরিয়া তৈরি হয়েছে না, একটা চমৎকারভাবে এখানে একটা এরিয়া তৈরি হয়েছে, আমি চলো মোটা করে দিই, 1 সেকেন্ড। এখানে এই পুরো এরিয়াটাকে বোঝানো হয়, কেমন? তাহলে যদি আমি এটাকে আরেকবার বলি এখানে, সেটা হচ্ছে যে ভাই এই জিনিসটা দ্বারা আসলে কী বোঝানো হয়, কোন এরিয়াটাকে বোঝানো হয়? এই যে আমরা যেখানে একটা এক্স ইকুয়াল টু এ রেখা টানছি, আমরা এখানে দেখো একটা এক্স ইকুয়াল টু এ রেখা টানছি, তারপর আমরা যেখানে একটা এক্স ইকুয়াল টু বি রেখা টানছি, তারপর আমাদের এখানে হচ্ছে তোমার এই যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনটা ছিল, এবং আমরা এখানে ডিএক্স নিছি মানে কি? এক্স অক্ষ। তাহলে ডিএক্স নিছি মানে আমাদের এখানে কোন অক্ষ বলো তো? এটা এই যে এক্স অক্ষ আছে, এই যে মাঝখানে যে এরিয়াটা তৈরি হয়েছে, এই এরিয়াটা বোঝানো হয় হচ্ছে যে এটা দ্বারা। কেমন? আরেকবার বলি, এটা দ্বারা কি বোঝানো হয়? এক্স ইকুয়াল টু এ, এই যে এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু বি, এই যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, আর ডিএক্স নিয়েছি বলে এক্স অক্ষ, ডিওয়াই নিলে ওয়াই অক্ষ হইতো, সেটা আমরা দেখবো, সমস্যা নেই। কেমন? তো এদের দ্বারা যে আবদ্ধ ক্ষেত্রফল তৈরি হয়েছে সেটাকে বোঝানো হয়। তাহলে যদি আমি তোমাকে জিনিসটা লিখে দিই এখানে, আমরা তাহলে এখানে লিখবো যে এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স বলতে বোঝায় এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু বি, তারপরে তোমার এখানে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলকে বোঝানো হচ্ছে। কেমন? এই যে দেখো এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু বি, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, আর মানে তোমার হচ্ছে যে ভাই এই এক্স অক্ষটা। তাহলে মেইন কথা হচ্ছে যে তোমার যেখানে লিমিটিং ভ্যালু দেওয়া থাকবে সেই লিমিটিং ভ্যালুগুলো থেকে আমরা মেইন ফাংশনের উপর লম্ব টানবো। তারপর আমরা যেটা করব এখানে, ওই মানে তোমার ওই ফাংশনটা এই লম্বগুলা এবং যে অক্ষে লিমিট নেওয়া হয়েছে সেটার মধ্যবর্তী অ্যাঙ্গেলই, সেটার মধ্যবর্তী এরিয়াটাই হচ্ছে আমার এখানে এই এরিয়াটা নির্দেশ করতেছে। এখানে যে মধ্যবর্তী একটা এরিয়া তৈরি হচ্ছে, এখানে মধ্যবর্তীটা কি তৈরি হচ্ছে? একটা এরিয়া তৈরি হচ্ছে। তো বেসিক্যালি এই এরিয়াটাই হচ্ছে আমাদের ভাই এখানে ওই এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু বি, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বোঝাচ্ছে। কেমন? আশা করি তোমরা জিনিসগুলো এখানে সবাই বুঝতে পারছো। আচ্ছা, তাহলে চলো আমরা একটু নেক্সটে যাওয়ার চেষ্টা করি। এখানে এটা দ্বারা কীভাবে এরিয়া বোঝায় সেই জিনিসটা চলো আমরা একটু করে বের করার চেষ্টা করি। মানে আমরা যেখানে মুখে বলে দিচ্ছি যে হ্যাঁ এটা দ্বারা কী বোঝানো হচ্ছে, এটা দ্বারা এরিয়া বোঝানো হচ্ছে, কিন্তু তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে, ভাই এটা দ্বারা এরিয়া কীভাবে বোঝাচ্ছে, একটু আমাকে প্রমাণ করে দেখান। কেমন? চলো আমি জিনিসটা তোমাকে প্রমাণ করে দেখে আসো এই জিনিসটা দ্বারা কীভাবে এরিয়া বোঝানো হচ্ছে। চলো আমি এখানে যাই, নেক্সটে যাই। নেক্সটে চলো আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে একটা ওয়াই অক্ষটা নিয়ে আগে। তাহলে আমি আগে প্রশ্নটা তোমাকে লিখে দিই। প্রশ্নটা হচ্ছে যে এই যে আমাদের প্রশ্নটা হচ্ছে এখানে এরকম, ইন্টিগ্রেশন অফ এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স, ইহা দ্বারা কেন এরিয়া বোঝানো হচ্ছে? ঠিক আছে, প্রমাণ করো বা প্রুভ ইট।
আর আমরা এখন এটাকে প্রমাণ করতে যাবো যে কেন আসলে এটা দ্বারা এরিয়া বোঝানো হচ্ছে। যদি আমরা প্রথম লেকচার একটু করে প্রমাণ করে আসছিলাম, তারপরে চলো তোমাকে আমি আরেকবার প্রমাণটা এখানে দেখাই দিই। যে ধরো আমরা যদি এখন প্রুফটা দেখতে চাই, প্রুফটা চলো আমরা দেখার চেষ্টা করি। আসো, সেটা হচ্ছে আমাদের এখানে সাপোজ আমি একটা ওয়াই অক্ষ টানলাম, ধরো যাক আমি এখানে একটা এক্স অক্ষ টানলাম, কেমন? আচ্ছা, তারপরে আমি চলো এখানে একটা ফাংশনকে বিবেচনা করতেছি। আমার ফাংশনটা হচ্ছে এরকম, ধরে নাও এরকম ফাংশন একটা, ভালো কথা। তারপরে আমরা তাহলে বলতেছি এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, আর এইখানে যে ফাংশনটা আমি বিবেচনা করছি এটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, কেমন? তাহলে এটা হচ্ছে আমাদের কি ফাংশনটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। আচ্ছা, ভালো কথা। তো আমাকে সাপোজ ধরো এখানে আমাকে লোয়ার লিমিট দেওয়া আছে, কোথায়? আমাকে ধরো লোয়ার লিমিটটা দেওয়া আছে এখানে, আর আমাকে আপার লিমিটটা ধরো দেওয়া আছে এখানে, কেমন? আর এটা লোয়ার লিমিটটা এখানে কত? লোয়ার লিমিট হচ্ছে আমার এখানে এই পয়েন্টটা কত বলো তো? এক্স ইকুয়াল টু এ, আর এই পয়েন্টটা কত আমার এখানে? এক্স ইকুয়াল টু বি, আপার লিমিট যেটা। তো আমরা এখন দেখার চেষ্টা করবো এই জিনিসটা দ্বারা কেন আসলে এরিয়া বোঝানো হচ্ছে। ওকে, আচ্ছা। তো একটা জিনিস দেখো, আমি প্রথমে একটা কাজ করতে পারি এখানে। আমি যেটা করতে পারি, আমি ছোট করে একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে পারি। আচ্ছা, আগে চলো আমি এটাকে এই যে জিনিসটা দেখতেছো, এই জিনিসটা দেখতেছো না, এটাকে আমি একটু বড় করে আঁকি। আসো, তারপরে তো তোমার বুঝাইতে একটু সুবিধা হবে তোমাকে। তাহলে আমি এটাকে একটু বড় করে আঁকি, কেমন? এই জিনিস সেম জিনিসই, জাস্ট এটাকে আমি একটু বড় করে আঁকতেছি, এটাকে একটু করে, কেমন? ওকে, তাইলে আমাদের এখানে এটা হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু এ ছিল, আর এটা হচ্ছে আমার কাছে ধরো এক্স ইকুয়াল টু বি, ভালো কথা। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু এ, এই পয়েন্টটা, আর এই যে পয়েন্টটা দেখতেছো এই পয়েন্টটা হচ্ছে আমার কাছে এক্স ইকুয়াল টু বি। তো আমি কি করছি, এখানে একটা আয়তক্ষেত্র রাখার চেষ্টা করতেছি। সাপোজ ধরো আমি এখানে একটা আয়তক্ষেত্র রাখার চেষ্টা করতেছি। চলো আমি এখানে একটা আয়তক্ষেত্র রাখার চেষ্টা করছি। ওকে, তো এই আয়তক্ষেত্রে যদি আমি এরিয়া বের করতে চাই, তাহলে এরিয়াটা কত হবে? তো ধরো এই দৈর্ঘ্যটাকে আমি ধরে নিচ্ছি ডেল্টা এক্স, আর এই যে উচ্চতা, তাহলে উচ্চতাটা আমার কত হবে? উচ্চতা কিন্তু হবে হচ্ছে আমার ওয়াই। এই উচ্চতাটা আমার কত হবে বলো তো? এই উচ্চতাটা কিন্তু আমার হবে হচ্ছে ওয়াই। কেন? কারণ এই যে এইখানকার সবগুলো পয়েন্টই কিন্তু আমার ওয়াই। এই যে এখানকার সবগুলো পয়েন্টের যে হাইট, সেগুলো কিন্তু আমার ওয়াইয়ের সমান। অর্থাৎ ধরো এই পয়েন্ট এক্স, এখানে এক্স ইকুয়াল টু এ এখানে বসে তুমি ওয়াইয়ের একটা ভ্যালু পাইছো এখানে, এক্স ইকুয়াল টু বি এখানে বসে ওয়াইয়ের ভ্যালু পাইছো এখানে। অর্থাৎ এইখানে যে গ্রাফটা দেখতেছো, এই গ্রাফের মধ্যে যতগুলো কোটি আছে সবগুলোকে আমি জেনারেলভাবে ওয়াই বলতে পারি। অর্থাৎ মানে আমি যদি এখানে একটা পার্টিকুলার পয়েন্টকে নিই, আমি এটার জন্য, এই পার্টিকুলার পয়েন্টের জন্য কিন্তু এখানে একটা কী পাবো বলো তো? একটা ওয়াই পাবো। মানে আমি প্রত্যেকটা পয়েন্টের জন্য আমি চালিয়ে কী বের করতে পারি? এইখানে যে হাইট, তোমরা তো নিশ্চয়ই সবাই জানো, হাইট বা যেটাকে আমরা কোটি বলি, কোটিটাই কিন্তু আমার ওয়াই হয়, রাইট? তো আমি যদি এখানে একটা বিন্দু চিন্তা করছি না, তো এই বিন্দুর কোটিকে আমি কত বলতে পারি? এই বিন্দুর কোটিকে আমি জেনারেলভাবে ওয়াই বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে না? এখানে আমার কি তৈরি হয়েছে ভাই? একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে। আমাকে কি কেউ বলতে পারবা এই আয়তক্ষেত্রের এরিয়াটা কত হবে? এই আয়তক্ষেত্রের এরিয়াটা কত হবে? এই আয়তক্ষেত্রে যদি আমরা এরিয়াটা বের করতে চাই, সেটা কত হবে? আয়তক্ষেত্রের এরিয়া মানে কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয় না ভাই? তাহলে দৈর্ঘ্য মানে কত? দৈর্ঘ্য এখানে হচ্ছে ডেল্টা এক্স, আর প্রস্থ মানে তোমার এখানে হচ্ছে ওয়াই। তাহলে আয়তক্ষেত্রের এরিয়াটা হবে ডেল্টা এক্স ইন্টু ওয়াই। আচ্ছা, তারপরে তুমি যদি আরেকটা আয়তক্ষেত্র পাশে চিন্তা করো, এখানে চিন্তা করো, সেম দৈর্ঘ্যের আরেকটা আয়তক্ষেত্র চিন্তা করো। অর্থাৎ ধরো এটাও তোমার ডেল্টা এক্স, আর এটার উচ্চতাও ধরো তোমার এখানে ওয়াই। তাহলে এইটার এরিয়াও কী হবে? এটার যে এরিয়া আছে, আমি যদি এটাকে একটু করে করে আঁকি, তাহলে এই আয়তক্ষেত্রের এরিয়াটা কত হবে? সেকেন্ড আয়তক্ষেত্রের এরিয়াটা যেহেতু এটার দৈর্ঘ্য তোমার এখানে কত? ডেল্টা এক্স, আমি বলে এক্স দিচ্ছি, এটার দৈর্ঘ্য কত? ডেল্টা এক্স। তাহলে সেকেন্ড আয়তক্ষেত্রের এরিয়াটাও কত হবে? ডেল্টা এক্স ইন্টু ওয়াই হবে না? তারপর তুমি পাশে আরেকটা এরিয়া চিন্তা করতে পারো। তো যদি এখানে চিন্তা করো একটা আয়তক্ষেত্র, চিন্তা করো, এটা দৈর্ঘ্য ধরো, মানে তোমার দৈর্ঘ্য ধরো তুমি সেম রাখতেছো, অর্থাৎ এটা ডেল্টা এক্স রাখতেছো। আর আমি তো বলছি জেনারেল হাইটটা কত হবে? ওয়াই হবে। মানে কারণ তুমি যেই পয়েন্টই নাও না কেন, তুমি এখানে যেই পয়েন্টই নাও, এদের কোটিকে সবসময় আমি কি বলবো? ওয়াই বলবো। মানে এই পয়েন্টের কোটিও ওয়াই, এই পয়েন্টের কোটিও ওয়াই। হ্যাঁ,
এই পয়েন্টে ওয়াইয়ের এক ধরনের ভ্যালু আসবে, এই ধরনের পয়েন্টে ওয়াইয়ের এক ধরনের ভ্যালু আসবে, এই পয়েন্টে ওয়াইয়ের এক ধরনের ভ্যালু আসবে, কারণ এটা নিচে আসে। কিন্তু আমি যদি জেনারেলভাবে কোটি, আমরা যে কোনো একটা জেনারেল একটা পয়েন্টকে আমরা কিউ দিয়ে চিন্তা করি, এক্স ওয়াই দিয়ে চিন্তা করি না, তাহলে এই পয়েন্টটার কোটিটাও কত হবে, ওয়াই হবে। আমি এই পয়েন্টের কোটিও ওয়াই ধরে নিচ্ছি, এই পয়েন্টের কোটিও ওয়াই ধরে নিচ্ছি, তাহলে এটার এরিয়াও কত হবে, এই যে এখানে দেখতেছো একটা, এই যে এটার এরিয়াটা কত হবে, এটার এরিয়াটাও হবে ডেল্টা এক্স ইন্টু ওয়াই হবে। ওকে, তাহলে আমি যদি এখানে এই সবগুলো এরিয়াকে এখানে যোগ করে দিতে থাকি, মানে এখানে যদি আমি অসংখ্য আয়তক্ষেত্র চিন্তা করি, এখানে যদি অসংখ্য আয়তক্ষেত্র আমি চিন্তা করি, এই কোটি কোটি ধর আয়তক্ষেত্র আছে এখানে, সবগুলো আয়তক্ষেত্র যদি আমি যোগ করে দিই, তাহলে এই টোটাল এরিয়াটা আমাদের পেয়ে যাওয়া উচিত। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি জানো? প্রবলেমটা হচ্ছে যে তুমি এখানে একটু করে আমি নীল কালার দিয়ে করে দিচ্ছি, এই রিজিয়নটা খেয়াল করো, আয়তক্ষেত্র দিয়ে কিন্তু এই রিজিয়নটা কভার হচ্ছে না। এখানে নীল কালার করে দিয়েছি না, মানে এই এরিয়াটা কভার হচ্ছে না। হ্যাঁ, মানে আমি আয়তক্ষেত্র দিয়ে এতটুকু এরিয়াটাকে কভার করতে পারি। আমাদের টার্গেট হচ্ছে যে এখান থেকে স্টার্ট করে এতটুকু পর্যন্ত পুরো এরিয়াটাকে বের করব। তা আমাদের একটা বুদ্ধি ছিল কি, আমরা তাহলে ছোটো ছোটো আয়তক্ষেত্র চিন্তা করি, আর এখানে আমরা তাহলে যতগুলো আয়তক্ষেত্র তৈরি হবে সবগুলোকে যদি আমি যোগ করে দিই তাহলে টোটাল এরিয়াটা পেয়ে যাবো। কিন্তু আয়তক্ষেত্র চিন্তা করলে সমস্যা যেটা, এই উপরের অংশটুকু কিন্তু কী হচ্ছে, একটু করে বাদ পড়ে যাচ্ছে। অর্থাৎ দেখো এখানেও কিন্তু কী পড়ে যাচ্ছে, একটু করে এখানে নীল কালার যদি করে দিই, এই অংশটুকু কিন্তু আয়তক্ষেত্র ছাড়া, মানে এটা কিন্তু বাদ পড়ে যাচ্ছে। তো একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, এই ডেল্টা এক্সটাকে তুমি যদি বড় রাখো, ডেল্টা এক্সটাকে তুমি যত বড় রাখবা, এই বাদ পড়া অংশটাও কিন্তু তত বাড়তে থাকবে, তাই না? কিন্তু কোনো কারণে তুমি যদি ডেল্টা এক্সটাকে যদি একদম ছোটো করতে 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 একদম যদি কাছাকাছি নিয়ে আসো, কীরকম? ধরো আমি এটাতে একটু দেখাই, এখানে সাপোজ ধরো তুমি এখানে একটা টানছো, ডেল্টা এক্স মানে কি, এই যে আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্যটা আছে, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটাকে একদম যদি ছোটো করে ফেলো, মানে ধরো একদম জিরোর কাছাকাছি যদি নিয়ে আসো, মানে জিরোর কাছাকাছি বলতে একদম লাগানো চিন্তা করতে পারি আমরা এখানে। দেখো আমি যদি তোমাকে একটু করে ভালো করে বুঝাই, ধরো তুমি প্রথমে এখানে একটা দাগ দিছো, আয়তক্ষেত্রের প্রথম বাহুটা টানছো, পরে বাহুটা ধরো একদম লাগানো, মানে এখানে তাহলে ডিএক্স, এখানে তাহলে ডেল্টা এক্স যেটা আছে, এখানে তাহলে যে ডেল্টা এক্সটা তৈরি হয়েছে, এইখানে যে তোমার কী তৈরি হয়েছে, একটা ডেল্টা এক্স, এটাকে আমরা প্রায় জিরোর কাছাকাছি বলতে পারি। অর্থাৎ পার্থক্যটা প্রায় জিরোর কাছাকাছি হয়ে গেছে। আর প্রায় জিরোর কাছাকাছি যে পার্থক্য থাকে সেটাকে আমরা কী বলে থাকি, ডিএক্স বলে থাকি। অর্থাৎ এইখানে যে তাহলে তোমার যে এইটার যে দৈর্ঘ্য, অর্থাৎ এখানে যদি আমি আরেকটা এঁকে দেখাই, যে ধরো আরেকটা তুমি এখানে টানছো, এই আয়তক্ষেত্রটা এখানেও এটাকে একদম কাছাকাছি মানে লাগানো, অর্থাৎ ডেল্টা এক্সটা প্রায় জিরোর কাছাকাছি। অর্থাৎ দেখো এখানে যে তাহলে এটার যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে আমরা ডিএক্স বলতেছি। কেমন? এই যে এখানে এটার যে দৈর্ঘ্য আছে না, এই দৈর্ঘ্যটাকে আমি কত বলতেছি, ডিএক্স বলতেছি। তাহলে যদি আমরা এই ডেল্টা এক্সটাকে একদম জিরোর কাছাকাছি ধরে নিই, তাহলে কিন্তু আমার কোনো এরিয়ায় কিন্তু বাদ পড়তেছে না। দেখো ডেল্টা এক্সটাকে তুমি যদি বড় ধরে নাও, তাহলে উপরের এরিয়াটা কিন্তু তুমি কভার থেকে বাদ পড়তেছে। মানে আমার টার্গেট হচ্ছে যে আমি এখান থেকে শুরু করে এখানকার পর্যন্ত এরিয়াটা পরিমাপ করব। তাহলে আমি যদি কোনো কারণে ডেল্টা এক্সটাকে বড় ধরে নিই, তাহলে কিন্তু আমার এখানে উপরের অংশটুকু কিন্তু বাদ পড়ে যাচ্ছে। আমি কিন্তু সব আয়তক্ষেত্র যোগ করলেও অ্যাকুরেট এরিয়াটা পাচ্ছি না, কারণ আমার সেক্ষেত্রে কিছু এরিয়া এখানে উপরে বাদ পড়ে যাচ্ছে। কিন্তু যদি আমি এই যে ডেল্টা এক্সটা, মানে এই যে পার্থক্যটা, এটাকে যদি জিরোর কাছাকাছি ধরে নিই, আর ডেল্টা এক্স যখন জিরোর কাছাকাছি হয় সেটাকে আমরা ডিএক্স বলি। কারণ ডিএক্স দ্বারা আসলে অ্যাকচুয়ালি কী বোঝায়, ক্ষুদ্র দৈর্ঘ্য বোঝায়। ডিএক্স দ্বারা আসলে কী বোঝায়, ক্ষুদ্র দৈর্ঘ্য বা ক্ষুদ্র পরিবর্তন বোঝায়। যেমন ক্ষুদ্র দৈর্ঘ্য বা ক্ষুদ্র কী বোঝায়, পরিবর্তন বোঝায়। তাহলে এখানে ডেল্টা এক্সটা কি ভাই, একদম জিরোর কাছাকাছি না? তো এটাকে তাহলে এটার যে তাহলে যে দৈর্ঘ্য, সেটাকে আমরা কী বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি তোমার এখানে ডিএক্স। তাহলে যদি আমরা এখানে ডিএক্স চিন্তা করি, তাহলে কিন্তু এখানে প্রায় কোনো এরিয়া বাদ পড়তেছে না বললেই চলে। অর্থাৎ আমি যদি ডেল্টা এক্সটাকে, এখানে যে ডেল্টা এক্স তৈরি হয়েছে, এই যে এখানে যে ডেল্টা এক্স তৈরি হয়েছে, অর্থাৎ যে দৈর্ঘ্যটা তৈরি হয়েছে এখানে ডেল্টা এক্স, সেটাকে যদি আমরা জিরোর কাছাকাছি চিন্তা করি, তাহলে কোনো এরিয়া প্রায় বাদ পড়তেছে না বললেই চলে। কিন্তু ডেল্টা এক্সটা যদি বড় হয়, তাহলে কিন্তু এরিয়া বাদ পড়তেছে। তাহলে এই ক্ষেত্রে তাহলে এই যে আয়তক্ষেত্র তৈরি হয়েছে, এই আয়তক্ষেত্রের এরিয়াটা তাহলে কত হবে? এই ক্ষেত্রে এই আয়তক্ষেত্রের এরিয়াটা হবে, উচ্চতা তো আমার এখানে ওয়াই আছে, আর তাহলে এরিয়াটা হবে আমার ওয়াই, আর এখানে তাহলে ডিএক্স হবে, যেহেতু আমার এখানে দৈর্ঘ্যটা এক্ষেত্রে ডিএক্স হয়ে গেছে, কারণ আমি এখানে ছোটো দৈর্ঘ্য চিন্তা করছি, তাই না? তাহলে একটা জিনিস তুমি চিন্তা করো, আবার আমরা তো ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স বলে আসছি, তাহলে ওয়াইয়ের জায়গায় আমি কি বসাতে পারি, এফ অফ এক্স ডিএক্স। তাহলে আমি বলতে চাচ্ছি এখানে যে আয়তক্ষেত্র তৈরি হয়েছে, সেই আয়তক্ষেত্রের তাহলে এরিয়া কত হবে? সেই আয়তক্ষেত্রের এরিয়া হবে, উচ্চতা হচ্ছে যে ওয়াই, মানে প্রস্থ হচ্ছে ওয়াই, আর দৈর্ঘ্য কিন্তু ডেল্টা এক্স, যেটা জিরোর কাছাকাছি বা যেটাকে আমরা ডিএক্স বলতেছি। আর ওয়াই মানে তো আমরা শিখে আসছি একটু আগে, এফ অফ এক্স, তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা এফ অফ এক্স বসাই দিচ্ছি। তাহলে এই একটা এরিয়ার ক্ষেত্রফল কত হয়েছে, একটা আয়তক্ষেত্রের তাহলে এরিয়া কত হয়েছে, এফ এক্স ডিএক্স। তাহলে এই এরিয়াগুলো শুরু হয়েছে কোত্থেকে, আয়তক্ষেত্রগুলো শুরু হবে কোত্থেকে? প্রথম আয়তক্ষেত্রটা কিন্তু এখানে থাকবে, এক্স ইকুয়াল টু এতে থাকবে, আর একদম শেষ আয়তক্ষেত্রটা কোথায় থাকবে, এক্স ইকুয়াল টু বিতে থাকবে।
অর্থাৎ আয়তক্ষেত্রগুলা শুরু হয়েছে দেখো এখানে, এই যে দেখো আমি এখানে পাইছি ছোট একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এত, আর এটা কোত্থেকে স্টার্ট হয়েছে, এক্স ইকুয়াল টু এ থেকে স্টার্ট হয়েছে, আর কোথায় গিয়ে শেষ হয়েছে, দেখো এটা শুরু হয়েছে এক্স ইকুয়াল টু এ থেকে আর শেষ হয়েছে এক্স ইকুয়াল টু বিতে গিয়ে। তাহলে এগুলো কিন্তু এফ এক্স ডিএক্স এগুলো কিন্তু প্রত্যেকটা ছোটো ছোটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই যে এফ এক্স ডিএক্স দেখতেছো, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটাকে আমরা বলতে পারি ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আর এই ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কোত্থেকে শুরু হয়েছে বলো তো, শুরু হয়েছে তোমার হচ্ছে যে এক্স ইকুয়াল টু এ থেকে। এই যে দেখো এক্স ইকুয়াল টু এ থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায়, এক্স ইকুয়াল টু বিতে। এই যে দেখো শেষ হচ্ছে কোথায়, এক্স ইকুয়াল টু বিতে। তাহলে এই এক্স ইকুয়াল টু এ থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তুমি গণনা শুরু করছো, আর এক্স ইকুয়াল টু বিতে গিয়ে শেষ হয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্র সবগুলো। এখানে কিন্তু কোটি 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 কিন্তু আয়তক্ষেত্র আছে সবগুলো, কিন্তু এই যে এই যে ইন্ডিকেশন চিহ্নটা দেখতেছো, এগুলো কিন্তু এটা দ্বারা সামেশন বোঝায় বা যোগফল বোঝায়। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তুমি কোত্থেকে যোগ করে স্টার্ট করছো, এক্স ইকুয়াল টু এ থেকে, কোথায় গিয়ে শেষ করতেছো, এক্স ইকুয়াল টু বিতে। তাহলে যদি সবগুলোকে যোগ করে ফেলো তাহলে আসলে মেনলি এখানে যে আবদ্ধ ক্ষেত্রফলটা তৈরি হচ্ছে সেটাকে তুমি পেয়ে যাবা। অর্থাৎ এই কারণে এটা দ্বারা আসলে কী বোঝানো হয় বলতে, এরিয়া বোঝানো হয়। এক্স ইকুয়াল টু এ থেকে স্টাডিজ এক্স ইকুয়াল টু বি বোঝানো যাবে, আর এগুলো দ্বারা বোঝানো হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র আয়তক্ষেত্র। আর সবগুলো আয়তক্ষেত্রকে তুমি যোগ করলে আলটিমেটলি এই যে দেখো এখানে এই যে আমরা কভার করছি, এখান থেকে স্টার্ট করে এতটুকু পর্যন্ত গেছো, তাহলে তুমি পুরা এরিয়াটা এখানে পেয়ে যাচ্ছ। এই কারণে এই জিনিসটা দ্বারা কী বোঝানো হয় বলো তো, এরিয়া বোঝানো হয়। আশা করি তোমাদের এই বিষয়টা নিয়ে আর কারো কোনো সন্দেহ নাই, কেমন? আচ্ছা, তাহলে আমরা এরিয়া নিয়ে বুঝতে পারলাম যে এই যে এইটার ফিজিক্যাল মিনিং কী সেটা আমরা বুঝতে পারলাম, এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স এটার ফিজিক্যাল মিনিং কী সেটা আমরা বুঝতে পারলাম। একই সাথে বুঝতে পারলাম আমরা যে এ থেকে বি দ্বারা কেন এরিয়া বোঝানো হচ্ছে, কারণ এখানে আসলে এগুলো এটা মেইনলি আসলে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আয়তক্ষেত্রের সমষ্টি, আর এই সবগুলো ক্ষুদ্র ক্ষুদ্র আয়তক্ষেত্রের সমষ্টিকে নিয়েই কিন্তু আমার টোটাল এরিয়াটা তৈরি হয়, কেমন? আচ্ছা, তাহলে চলো আমরা এখানে কিছু জিনিস দেখার চেষ্টা করি যেটা আমরা ফার্স্ট লেকচারে দেখে আসছি। আরেকবার চলো আমরা দেখার চেষ্টা করি যে ওয়াই অক্ষে যদি লিমিট থাকে বা এক্স অক্ষে যদি লিমিট থাকে সেক্ষেত্রে আসলে কোন এরিয়াগুলোকে বোঝানো হবে, কেমন? চলো আমরা দুইটা জিনিস দেখি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা একদম। আচ্ছা, আমি তোমাকে দুইটা জিনিস দেখাই। ধরো আমি এখানে তোমার এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, সাপোজ ধরা যাক এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। আচ্ছা, আমি এখানে একটা এফ অফ এক্স চিন্তা করতেছি, ধরো আমার এফ অফ এক্স ফাংশনটা হচ্ছে এরকম। ধরো আমার এটা হচ্ছে আমার কি বলতো, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এটা হচ্ছে আমার কি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, কেমন? আচ্ছা, আর ধরা যাক আমার এখানে আমি বলে দিছি যে এটা বের করো, যে তোমার হচ্ছে যে সি থেকে ডি এফ অফ এক্স ডিএক্স বের করো। এটা মানে কি, ফার্স্ট অফ অল এখানে ডিএক্স দিছো না, এখানে কি দিছো, ডিএক্স দিছো। তাহলে ডিএক্স দেওয়া মানে হচ্ছে তোমার এখানে খেয়াল করে দেখো লিমিট আমি কোন অক্ষে নিব, ডিএক্স দেওয়া মানে হচ্ছে লিমিট এক্স অক্ষে নিব, লিমিট এক্স অক্ষতে নিব। তাহলে ডিএক্স দেওয়ার মানে হচ্ছে আমি লিমিটটাকে কোন অক্ষে নিব, এক্স অক্ষে নিব। আর সি তাহলে এখানে কী হবে, সি হবে তাহলে লোয়ার লিমিট, তাহলে লিমিট এক্স অক্ষে নিবে এবং সি হবে তোমার এখানে লোয়ার লিমিট। আর ডি তোমার এখানে কী হবে, ডি হবে তোমার এখানে তাহলে আপার লিমিট, ডি হবে তাহলে তোমার এখানে আপার লিমিট। ডিটা তুমি এখানে কী দিচ্ছ, এখানে ডিটাকে দিছো তুমি আপার লিমিট। তাহলে এটা দ্বারা কোন এরিয়াটাকে নির্দেশ করবে বলো তো, ডিএক্স দিস দেওয়া মানে লিমিট আমার এক্স অক্ষে নিব, সি হচ্ছে আমার লোয়ার লিমিট, ডি হচ্ছে আমার আপার লিমিট। তাহলে আমরা কীভাবে কোন এরিয়াটাকে নির্দেশ করে, আমরা যেটা করি সি থেকে হচ্ছে আমরা এই ফাংশনের উপর একটা লম্ব টানবো, ডি থেকে আমরা এই ফাংশনের উপর একটা লম্ব টানবো, তার এখানে তাহলে আমার ডিএক্স আছে তার মানে এক্স অক্ষ বোঝাচ্ছে। তাহলে এইখানে যে এরিয়াটা তৈরি হয়েছে সেটাই হচ্ছে আমার মেন এরিয়া। তাহলে এই এরিয়াটা বোঝানো হচ্ছে, কেমন? তাহলে আমার এখানে এই চিত্র দ্বারা এখানে আমাদের এই এরিয়াটাকে বোঝানো হচ্ছে। তাহলে আমি তাহলে এখানে লিখে দিই যে এটা দ্বারা আমাদের কোনটাকে বোঝানো হচ্ছে, হলুদ এরিয়াকে বোঝানো হচ্ছে। এটা দ্বারা আসলে অ্যাকচুয়ালি হলুদ এরিয়াকে বোঝানো হচ্ছে, কেমন? তাহলে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে ভাই, এটা দ্বারা তোমার হচ্ছে ভাই এই পুরো জিনিসটা দ্বারা মেনলি হলুদ এরিয়াটাকে বোঝানো হচ্ছে। আচ্ছা, তাহলে ভাই লিমিট তো এক্স অক্ষে দিয়ে দেখাই, এক্স অক্ষে দেখাইছেন, একটা লিমিট ওয়াই অক্ষে দিয়ে দেখান। তাহলে একটা লিমিট ওয়াই অক্ষে দিয়ে দেখাই। একটা জিনিস দেখো, তুমি যদি এখানে ডিএক্স রাখো তাহলে তোমার আসলে এফ এক্স রাখতে হবে এখানে, অর্থাৎ এখানে যা থাকবে তাকে তোমার এক্স দিয়ে প্রকাশ করতে হবে। এই জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট। তুমি যদি এখানে ডিএক্স রাখো তাহলে তোমার এখানে কি রাখতে হবে, এফ এক্স রাখতে হবে। আর তুমি যদি এখানে ডিওয়াই রাখতা
তাহলে তোমার এখানে এফ ওয়াই বা অন্য কিছু রাখতে হইতো, অর্থাৎ সবগুলোকে তখন তোমার ওয়াই দিয়ে প্রকাশ করতে হইতো। কেমন? চলো এই জিনিসটাকে আমি তোমাকে দেখাচ্ছি যে আচ্ছা এখানে এফ এক্স বলতে আসলে কী বোঝানো হচ্ছে। ধরো এফ এক্স মানে বোঝানো হচ্ছে এরকম এফ এক্স, অর্থাৎ পুরো জিনিসটাকে তুমি এক্স দিয়ে প্রকাশ করতে পারতেছো। কেমন? পুরো জিনিসটাকে তুমি এক্স দিয়ে প্রকাশ করতে পারতেছো, এটা হচ্ছে আমার এফ এক্স। তাইলে যদি এমন হয়, ধরো এবার আমরা যদি ওয়াই অক্ষে লিমিটেবল একটা দেখতে চাই, তাহলে সেটা কী হবে চলো দেখার চেষ্টা করি। সেটা দ্বারা কোন এরিয়াটাকে বোঝানো হবে। তাহলে এখানে আমি ওয়াই দিলাম, এখানে আমি এক্স দিলাম হচ্ছে আমার এখানে। অর্থাৎ ধরো আমাকে বের করতে বলছে এ থেকে বি, এখানে কিন্তু আমার এফ এক্স থাকবে না, আর এখানে আমার ধরো এটা হয়ে যাবে এফ ওয়াই ডি ওয়াই। এটা দ্বারা আমাকে কোন এরিয়া মানে বোঝাচ্ছে সেটা বের করতে বলছে। দেখো এগুলো নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই, তুমি এগুলো নিয়ে একদম টেনশন নিও না। তুমি জাস্ট এতটুকু মাথায় রাখো যে যদি এখানে ডিএক্স থাকে তাহলে এখানে সম্পূর্ণ কিছুকে এক্স দিয়ে প্রকাশ করতে হবে, যদি এখানে ডিওয়াই থাকে তাহলে এখানে সম্পূর্ণ কিছুকে ওয়াই দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে এখানে আমি লিখে দিই জিনিসটা এখানে, যে এই জিনিসটা ডিএক্স থাকলে একে সম্পূর্ণ, অর্থাৎ এইভাবে না লিখে চলো আমি আরেকটা জায়গায় লিখে দিই, দাঁড়াও, তাহলে আরেকটু ভালোভাবে মনে থাকবে তোমার। কেমন? মানে ধরো এরকম আছে, এখানে সামথিং ধর একটা আমার কিছু লেখা আছে লিমিট, এখানে কিছু একটা লিমিট লেখা আছে, অথবা ধরো আমি এ থেকে বি দিই, কোনো সমস্যা নেই। লিমিটের জায়গায় ধরো আমি এখানে এ থেকে বি দিলাম। তো সাপোজ ধরো এখানে আমার কিছু একটা থাকবে, এখানে আমার ডিএক্স লেখা আছে, এখানে ডিএক্স লেখা আছে, মানে এই জিনিসটাকে আমার কী দিয়ে প্রকাশ করতে হবে? সম্পূর্ণভাবে এক্স আকারে প্রকাশ করতে হবে। কিন্তু তোমার যদি এমন হইতো ধরো এখানে যদি ডিওয়াই থাকতো, অর্থাৎ ধরো আচ্ছা এই জিনিসটাকে আমি একটা কাজ করি, আমি এটাকে চলো নেক্সট পৃষ্ঠা নিয়ে যাই, আসো কেমন? তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, একসাথে লিখে দিই। তাহলে দাঁড়াও, এটাকে আমরা ডিলিট করে দিই, হ্যাঁ এখানে নিয়ে আসো, আসো কেমন? তাহলে আমরা এখান থেকে যেটা শিখলাম, ধরো আমার যদি এ থেকে বি, এখানে যদি ডিএক্স থাকে তাহলে এখানে ডিএক্স থাকে, মানে হচ্ছে আমার এখানকার জিনিসটাকে সম্পূর্ণরূপে এক্স আকারে প্রকাশ করতে হবে। যদি এমন হয় যে ধরো আমার এখানে এ থেকে বি লেখা, আর এখানে সামথিং কিছু একটা আছে, কিন্তু আমার এখানে ডিওয়াই আছে, এটা মানে হচ্ছে যে আমার এখানে এটাকে তাহলে সম্পূর্ণভাবে ওয়াই আকারে প্রকাশ করতে হবে। সম্পূর্ণভাবে কি করতে হবে? ওয়াই আকারে প্রকাশ করতে হবে। কেমন? অনুরূপভাবে তোমার যদি এখানে ধরো এ থেকে বি, এখানে ধরো যদি তোমার ডিজেড থাকতো, এটা মানে হচ্ছে যে এই জিনিসটাকে আমার সম্পূর্ণভাবে জেড আকারে প্রকাশ করতে হবে, জেড আকারে প্রকাশ করতে হবে। অথবা লাস্ট আর্টে যদি দেখাই যে ডিএক্স ডিওয়াই ডিজেড কিছুই নাই, ধরো এখানে এ থেকে বি, এখানে ধরো তোমার হচ্ছে যে ডিটি আছে, মানে চলক আকারে টি আছে আর কি। কেমন? তাহলে এই ক্ষেত্রে এটাকে কী করতে হবে? সম্পূর্ণভাবে টি আকারে প্রকাশ করতে হবে। এগুলো আমরা দেখবো ম্যাথ, তখন আমাদের এই জিনিসগুলো আরও সোজা হয়ে যাবে। জাস্ট আমরা এতটুকু মনে রাখি যে এখানে যদি ডিএক্স থাকে তাহলে আমাকে সম্পূর্ণভাবে এই জিনিসটাকে এক্স আকারে প্রকাশ করতে হবে, এখানে ডিওয়াই থাকলে সম্পূর্ণভাবে এই জিনিসটাকে আমার ওয়াই আকারে প্রকাশ করতে হবে, এখানে ডিজেড থাকলে এই জিনিসটাকে আমার সম্পূর্ণভাবে জেড আকারে প্রকাশ করতে হবে, এখানে ডিটি থাকলে এই জিনিসটাকে আমার সম্পূর্ণভাবে টি আকারে প্রকাশ করতে হবে। কেমন? আশা করি আমরা এতটুকু এখানে বুঝতে পারছি। তাহলে চলো আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। তো আমরা এখন দেখার চেষ্টা করতেছি এ থেকে বি, ধরো এফ ওয়াই ডিওয়াই। তো আমার ধরো যাক ফাংশন, এটাকেই আমি আমার এফ ওয়াই ফাংশনটা ধরো এইভাবে আছে, এইভাবে চিন্তা করতেছি আমি। কেমন? এফ ওয়াই ফাংশনটাকে আমি এভাবে আছে চিন্তা করতেছি। আচ্ছা ফার্স্ট অফ অল এখানে দেখো একটা জিনিস, এখানে কি লেখা? ডিওয়াই লেখা না? ডিওয়াই লেখা মানে আমার এখানে লিমিট কোন অক্ষে নিতে হবে? লিমিট আমি ওয়াই অক্ষে, ওয়াইতে নিব, ওয়াই অক্ষ বরাবর নিব। কেমন? যেহেতু এখানে ডিওয়াই লেখা, তাহলে এই যে এ থেকে বি মানে লোয়ার লিমিট আর আপার লিমিট, এটাকে আমি কোন অক্ষে নিতে হবে? ওয়াই অক্ষে নিতে হবে। কেমন? তাহলে ধরা যাক আমার এখানে আছে তোমার হচ্ছে এ, আর ধরা যাক আমার এখানে আছে তোমার হচ্ছে বি। তাহলে এই লিমিটটাকে আমি কোন অক্ষে নিছি? ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে ডিএক্স ছিল বলে লিমিটকে আমি এক্স অক্ষে নিছি, এখানে ডিওয়াই আছে বলে লিমিটকে আমি কোন অক্ষে নিছি? ওয়াই অক্ষে নিছি। এরপরে কাজটা কি হয়? ওই লিমিট থেকে তোমার কি করতে হবে? মেইন ফাংশনের উপর লম্ব টানতে হবে, ওই লিমিট থেকে মেইন ফাংশনের উপর লম্ব টানতে হবে। কেমন? তাহলে আমরা কি করছি? এখানে
আমার যেটা করতে হবে আগে লিমিটটাকে বসাইতে হবে। আমার আগে বুঝতে হবে লিমিট কি আমি এক্স অক্ষে বসাবো নাকি ওয়াই অক্ষে বসাবো। ডিএক্স দেওয়া থাকলে এক্স অক্ষে বসাবো, ডিওয়াই দেওয়া থাকলে ওয়াই অক্ষে বসাবো, ডিজেড দেওয়া থাকলে জেড অক্ষে বসাবো। আর এরপর আমাকে করতে হবে কি ওই লিমিটিং ভ্যালুগুলো থেকে মেইন ফাংশনের উপর লম্ব টানতে হবে। লম্ব টানলাম, ভালো কথা, লম্ব এখানে টানছি। তাইলে কোন এরিয়াটাকে বোঝাবে এটা? এই লম্ব, এই ফাংশন, আর এক্ষেত্রে কিন্তু ডিওয়াই মানে ওয়াই অক্ষ চিন্তা করতে হবে। এক্ষেত্রে তাহলে কী চিন্তা করতে হবে? ওয়াই অক্ষ। তাহলে এদের দ্বারা যে আবদ্ধ ক্ষেত্রফল এখানে তৈরি হয়েছে, তাহলে এদের দ্বারা যে এখানে কী তৈরি হয়েছে? একটা আবদ্ধ ক্ষেত্রফল তৈরি হয়েছে। এই এরিয়াটাকে বোঝানো হচ্ছে, এই এরিয়াটাকে এখানে বোঝানো হচ্ছে। কেমন? তাহলে আমি যদি এটাকে একটু মোটা করে দিই, একে দিয়ে আসো, এই এরিয়াটাকে এখানে বোঝানো হচ্ছে, এই এরিয়াটাকে এখানে বোঝানো হচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে দেখো, তাহলে এখানে তাহলে কোন এরিয়া, এটা তাহলে কোন এরিয়াটাকে নির্দেশ করতেছে? সবুজ এরিয়াকে বোঝানো হচ্ছে। তাহলে এটা দ্বারা হচ্ছে আমাদের সবুজ এরিয়াটাকে বোঝাচ্ছে। কেমন? আশা করি এটা বুঝতে পারছো। এখানে যে আরেকবার দেখো ডিওয়াই দিছো, তাই লিমিট যেগুলো আছে এ আর একটা হচ্ছে বি, কোন অক্ষে নিছো? ওয়াই অক্ষে নিছো। এই যে দেখো এ এবং বিকে ওয়াই অক্ষে নিছো, দেন এ এবং বি থেকে মেইন ফাংশনের উপর লম্ব টানছো। তাহলে এই রেখাটা আমার কত হয়ে যাবে? এই রেখাটা হয়ে যাবে ওয়াই ইকুয়াল টু এ, আর এই রেখাটা হয়ে যাবে আমার কত? ওয়াই ইকুয়াল টু বি। তাহলে এই যে ওয়াই ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু বি, আর এই ফাংশনটা আমার কী ছিল? এটা কিন্তু আমার এফ ও ওয়াই। দেখো তুমি যদি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স লিখো, তাহলে তুমি যখন এখানে এফ ওয়াই লিখবা তখন এটা ইকুয়াল টু কিন্তু এক্স লিখতে হবে। জিনিসটা আরেকবার বুঝো। তুমি কি লিখো? ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স লিখো না, অর্থাৎ এখানে এক্স থাকলে এখানে ওয়াইকে লিখো। তাহলে এখানে যদি ওয়াইকে লিখো তাহলে এখানে কি লিখতে হবে? এক্স লিখতে হবে। তাহলে এই যে ফাংশনটা সেটা কিন্তু আমার এক্স ইজ ইকুয়াল টু এফ অফ ওয়াই। ভাই এটা দেখতে কীরকম হইতে পারে? এটা এরকম হইতে পারে যে ধরো এফ অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস 4y স্কোয়ার প্লাস 2y প্লাস 5, অর্থাৎ এটা এগুলো আমরা তাহলে এক্স লিখতে পারি। ঠিক আছে, মানে এক্সটাকে আমি কী দিয়ে প্রকাশ করতেছি? ওয়াই দিয়ে প্রকাশ করতেছি। আর এই পুরো জিনিসটাকে আমি কী বলতেছি? এফ অফ ওয়াই বলতেছি। এগুলো এত টেনশন করার কিছু নাই। এখানে তোমার মেনলি যে জিনিসটা বুঝতে হবে সেটা হইতেছে কোন এরিয়াটাকে নির্দেশ করতেছে। এটা দ্বারা কোন এরিয়াটা নির্দেশ করতেছে? এটা দ্বারা নির্দেশ করতেছে যেহেতু ডিওয়াই, তাহলে ওয়াই অক্ষে লিমিট বসাবো। আর এটা হচ্ছে আমার একটা এক্স ইকুয়াল টু এফ ওয়াই ফাংশন। আর এটা দ্বারা এই লাইনগুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বোঝানো হচ্ছে, আর এখানে এই লাইনগুলো এইগুলো এই আবদ্ধ ক্ষেত্রফলটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। তাইলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করতে এখন এটার ফিজিক্যাল মিনিং কী, সেটা তো আমরা একটু আগে দেখে আসছি। এটার ফিজিক্যাল মিনিং জিজ্ঞেস করলে আমরা তখন কী বলতাম? এটা দ্বারা বোঝাচ্ছে ওয়াই ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু বি, ওয়াই অক্ষ এবং এক্স ইকুয়াল টু এফ ওয়াই ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। দেখো এখানে ওয়াই ছিল বলে সব ওয়াই দিয়ে বলছি, কিন্তু এইটাতে যখন আমরা ফিজিক্যাল মিনিং ব্যাখ্যা করছি আমি কিন্তু সব এখানে এক্স দিয়ে বলছি। তাহলে চলো এই জিনিসটা আমি এখানে লিখে দিই। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এ থেকে বি এফ ওয়াই ডিওয়াই বলতে বোঝায় ওয়াই ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু বি, এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই এবং ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। কেমন? তো আমি আশা করতেছি তোমরা এই জিনিসগুলো সবাই এখানে বুঝতে পারছো। তাহলে এগুলো হচ্ছে আমাদের একদম এরিয়ার প্রাইমারি এরিয়া ছিল, যেগুলো আমরা হচ্ছে কোথায় আলোচনা করে আসছি? একদম লেকচার 1 আলোচনা করে আসছি। তো আমি আরেকবার রিভিশন করাই দিলাম, আশা করি তোমরা এগুলো বুঝতে পারতেছো। তাহলে চলো আমরা এখন একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে এরিয়ার পজিটিভ নেগেটিভ এবং কখন কখন মডুলাস ইউজ করতে হবে। এই জিনিসটা তোমাদের বইতে আসলে এরকম ভালোভাবে দেওয়া নাই। তারপরে এই জিনিসটা তুমি যদি বুঝো তোমার কাছে অঙ্কগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। কেমন? আচ্ছা, তাহলে চলো আমরা আগে দেখার চেষ্টা করি যে আমরা এরিয়ার প্লাস মাইনাস, বা আমি বলতে পারি এরিয়ার পজিটিভ নেগেটিভ এবং কখন মডুলাস ইউজ করব, এগুলো সহজ একদম। কেমন? ব্যবহার করবো, এগুলো টেনশন করার কিছু নাই। কখন মডুলাস ব্যবহার করব, তাহলে এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করি। কেমন? আচ্ছা, তো চলো আমি তোমাকে দেখাই, দাঁড়াও। তাহলে আমরা এখন কী করবো ভাই? এরিয়ার পজিটিভ নেগেটিভ আর হচ্ছে যে আমরা কখন মডুলাস ব্যবহার করব। চলো একটা দিয়ে তোমাকে আমি বোঝানোর চেষ্টা করি। আসো, যে সাপোজ ধরো আমরা সবাই কি জানি যে এরিয়া ইকুয়াল, তাহলে আমরা কি লিখতে পারি?
এরিয়া ইকুয়াল টু আমরা লিখতে পারি এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স। তাহলে দেখো আমরা একটু আগে কী শিখে আসছি, এরিয়া ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স। কেমন? আচ্ছা, তাইলে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এখানে আমরা লিখলাম কি যে এরিয়া ইকুয়াল টু এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স। আমরা আবার একটু আগে লিখছি না, আমরা ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারি এফ অফ এক্স লিখতে পারি, রাইট? তাহলে এই এফ অফ এক্সের জায়গায় তাহলে আমি তো এটাও বসাইতে পারি, এফ অফ এক্সের জায়গায় আমি কি বসাইতে পারি ওয়াই বসাইতে পারি। অর্থাৎ দেখো আমি একবার বলতেছি, এরিয়া ইকুয়াল টু আমরা কি শিখে আসছি এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স। আবার আমরা তো এটাও শিখে আসছি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্সও আমরা লিখতে পারি। তাহলে এফ অফ এক্সের জায়গায় আমি কি বসাই দিছি ওয়াইকে আমি এখানে বসাই দিছি। কেমন? আচ্ছা, তো একটা জিনিস দেখো, আজকে কিন্তু তোমাকে আমি বলে আসছি এই যে ডিএক্স ডিওয়াই ডিজেড এগুলো কিন্তু সর্বদা পজিটিভ হয়। মানে আমি কিন্তু একটু আগে তোমাকে বলে আসছি এই যে ডিএক্স ডিওয়াই ডিজেড এগুলো সর্বদা কী হয় পজিটিভ হয়। অর্থাৎ আমি একটু আগে তোমার এখানে বলে আসছি এই যে ডিএক্স আছে না, এটা অলওয়েজ পজিটিভ হবে। তাহলে ডিএক্স সর্বদা পজিটিভ হবে। কেমন? এই জিনিসটা কিন্তু আমরা আগেই বলে আসছি। আচ্ছা, এখন তুমি একটা জিনিস দেখো, আমাকে একটু করে বলো তো, এরিয়া এটা কি তোমার পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়? তোমরা কখনো নেগেটিভ এরিয়া দেখছো? এরিয়া কিন্তু সবসময় কী হয় বলো তো, এরিয়া কিন্তু সবসময় পজিটিভ হয়। এরিয়া কিন্তু কখনো কী হতে পারে না, নেগেটিভ হতে পারে না। এই জিনিসগুলো এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এবং খুবই ইজি, তুমি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। আমি আরেকবার বলি, আমরা এরিয়া ইকুয়াল টু কী লিখছি এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স। আবার আমরা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স জানি, তাহলে এফ অফ এক্সের জায়গায় আমরা কী লিখতে পারি শুধু ওয়াই বসাতে পারি, যেহেতু ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। আর আমরা একটু আগে বলে আসছি ডিএক্স সবসময় পজিটিভ হবে, যেহেতু এটা পার্থক্য বোঝায়, তাহলে ডিএক্সটা সবসময় কী হবে পজিটিভ হবে। আমাকে একটু করে বলো আগে, এরিয়াটা কি পজিটিভ রাশি নাকি নেগেটিভ রাশি? এরিয়া হচ্ছে তোমার এটা পজিটিভ রাশি, এরিয়া কিন্তু কখনো কী হতে পারে না, নেগেটিভ হতে পারে না। তাহলে আমরা বলতেছি এরিয়া যেটা আছে এটা কিন্তু সবসময় একটা কী রাশি, পজিটিভ রাশি। কিন্তু তুমি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখো, এরিয়া কিন্তু ওয়াই আর ডিএক্সের গুণফলের মাধ্যমে আমরা পাচ্ছি। আমরা যদি এটাকে একটু করে ভালো করে লিখি, এখানে আমরা যেখানে আছে এরিয়া লিখছি, এখানে এরিয়া এগুলো কি লিখছি এ থেকে বি ওয়াই আর ডিএক্স লিখছি। মানে মেনলি ওয়াই আর ডিএক্সকে আমি গুণফল করেই কিন্তু এরিয়া পাচ্ছি। কেমন? আবার এখানে আমরা এটাও বলছি এরিয়া কিন্তু সবসময় কী হতে হবে, পজিটিভ হইতে হবে। আবার ডিএক্সটাও সবসময় কি পজিটিভ। কিন্তু তুমি যদি একটু করে গ্রাফ দেখো, অর্থাৎ ধরো তুমি যদি একটা ওয়াই অক্ষ এক্স অক্ষ দেখো, তাহলে তুমি যদি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখো, এখানে যে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, এটা আমাদের মূলবিন্দুর উপরে কিন্তু ওয়াইটা কী হয় বলো তো, ওয়াই হয় তোমার হচ্ছে যে ভাই পজিটিভ। এই মূলবিন্দুর উপরে যাওয়া মানে কি ওয়াই পজিটিভ না, যে ধরো 2 1 2 3 এভাবে করে বাড়তে থাকে। কিন্তু মূলবিন্দুর নিচে যাওয়া মানে কিন্তু ওয়াই কী হয়, ওয়াই হয় নেগেটিভ। তাহলে মূলবিন্দুর নিচে যাওয়া মানে কি বলো তো, মূলবিন্দুর নিচে যাওয়া মানে কিন্তু ওয়াই হচ্ছে আমার নেগেটিভ হয়। এটা কিন্তু আমরা সবাই জানি। তার মানে যদি মূলবিন্দুর উপরে যাই তাহলে 0 1 2 3 4 5 6 7, তাহলে মূলবিন্দুর উপরে যাওয়া মানে কিন্তু ওয়াইটা পজিটিভ, আর মূলবিন্দুর নিচে যাওয়া মানে কিন্তু ওয়াইটা হচ্ছে আমাদের নেগেটিভ। তার মানে আমাদের কিন্তু ওয়াই পজিটিভ হইতে পারে, ওয়াই আমার নেগেটিভ হইতে পারে, রাইট? এটা তো আমরা শিওর। আমরা এখানে এটা শিওর যে ডিএক্সটা অলওয়েজ আমার পজিটিভ হবে। আমরা এখানে এটা শিওর হচ্ছে আমাদের ডিএক্সটা হচ্ছে আমাদের অলওয়েজ পজিটিভ হবে। আবার এরিয়াটাকে আমাকে পজিটিভ বানাইতে হবে, কারণ এরিয়া নেগেটিভ হইতে পারে না। কিন্তু এরিয়াটা হচ্ছে আমার ওয়াই আর ডিএক্সের গুণফল। কিন্তু ওয়াইটা আমার মূলবিন্দুর উপরে থাকলে পজিটিভ হইতে পারে, মূলবিন্দুর নিচে থাকলে নেগেটিভ হইতে পারে। দেখো ওয়াই যদি পজিটিভ হয় তাইলে কোনো সমস্যা নাই। কেন? কারণ এই পজিটিভ আর পজিটিভের গুণফল তো পজিটিভই হবে। প্রবলেমটা হয় কখন জানো? প্রবলেমটা হচ্ছে যে যদি আমার গ্রাফটা নিচে নেমে যায়, অর্থাৎ ওয়াই যদি নেগেটিভ থাকে, তখন হচ্ছে আমার প্রবলেম হয়। অর্থাৎ ওয়াই যদি কোনো কারণে আমার কী হয়, নেগেটিভ হয়, তাহলে কী হবে? এটা তো আমার অলওয়েজ পজিটিভ। তাহলে নেগেটিভ আর পজিটিভ গুণফল করে তো আমার এখানে কী হয়ে যাচ্ছে, নেগেটিভ আসতেছে। কিন্তু আমার তো নেগেটিভ আনা যাবে না। এই জন্য কী করতে হয়, এই ক্ষেত্রে একটা মডুলাস বসাইতে হয়। এই ক্ষেত্রে কী বসাইতে হয়, মডুলাস বসাইতে হয়। এবং মডুলাস বসে আমরা এখানে কী নিয়ে আসি, জোর করে পজিটিভ নিয়ে আসি। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে দেখো যে এরিয়া মানে কিন্তু তোমার হচ্ছে যে ওয়াই আর ডিএক্সের গুণফল। তো ডিএক্স অলওয়েজ পজিটিভ হয়, এরিয়াটা অলওয়েজ পজিটিভ হয়। কিন্তু প্রবলেম হচ্ছে যে ওয়াই আমার উপরে গেলে পজিটিভ হইতে পারে, আবার নিচে গেলে আমরা নেগেটিভ হইতে পারে। পজিটিভ বলে কোনো প্রবলেম নেই, পজিটিভ গুণফল করলে তো পজিটিভই পাচ্ছে। কিন্তু প্রবলেমটা হবে কোথায়, যদি তোমার ওয়াইটা কোনো কারণে নেগেটিভ হয়। কারণ নেগেটিভ হলে নেগেটিভ আর পজিটিভ গুণফল হয়ে কিন্তু তোমার কী হয়ে যাবে ভাই, রেজাল্টটা নেগেটিভ আসবে। তাহলে এরিয়া কি নেগেটিভ হইতে পারে না? এই ক্ষেত্রে আমার কী করতে হবে, একটা মডুলাস বসাইতে হবে। তাহলে এই ব্যাপারটা একটু সতর্ক থাকতে হবে। এই ব্যাপারটা কেন জানি তোমাদের বইতে একটু মানে হয়তো সরাসরি উল্লেখ করে নাই, কিন্তু তোমাকে তাও সতর্ক থাকতে হবে এগুলো করার সময়। কেমন?
তাহলে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে ওয়াই কি আমার পজিটিভ নাকি ওয়াই কি আমার নেগেটিভ। এই জিনিসটা লক্ষ্য রাখলে আমাদের দেখবে অঙ্কটা ইজি হয়ে গেছে। ভাই একটা এক্সাম্পল দিয়ে দেখান, চলো একটা এক্সাম্পল দিয়ে দেখাই আসো আমি তোমাকে। যে ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো তোমার এখানে আমি একটা গ্রাফ আঁকতেছি, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, ধরো থাক এটা হচ্ছে আমার এক্স অক্ষ, কেমন? তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো আমি একটা এখানে গ্রাফ আঁকার চেষ্টা করতেছি, আমার গ্রাফটা হচ্ছে এরকম। সাপোজ ধরো আমার ফাংশনটা হচ্ছে এরকম আছে, ওকে, আমার ফাংশনটা হচ্ছে এরকম। আচ্ছা, তো আমি এখানে বলতেছি এটা হচ্ছে আমার 0, এই পয়েন্ট হচ্ছে আমার 4, এই পয়েন্ট হচ্ছে আমার এখানে 5, ঠিক আছে। আর এইটা হচ্ছে যে আমার একটা y ইকুয়াল টু, সাপোজ ধরো আমার এখানে লেখা আছে -2x + 5। অর্থাৎ আমার এখানে কি লেখা আছে, আমার এখানে যে ফাংশনটা আমার এখানে দেওয়া আছে, এই সরল রেখার একটা ফাংশন, সেটার ইকুয়েশন আমাকে দেওয়া আছে y ইকুয়াল টু কত, -2x + 5। অর্থাৎ এটাকে আমরা শুধুমাত্র y ইকুয়াল টু f(x) লিখতে পারি। তারপর আমাকে বলে দিচ্ছে এখানে 0 থেকে স্টার্ট হয়েছে, আমাকে এখানে এটা 4 এবং আমাকে মেনলি 5 পর্যন্ত গেছে। তো এখানের মধ্যে যে এরিয়াটা তৈরি হয়েছে, এখানে যে এরিয়াটা তৈরি হয়েছে বেসিক্যালি সেটা আমাকে বের করতে বলছে। বেসিক্যালি এই এরিয়াটা আমাকে এখানে কী করতে বলছে, বের করতে বলছে, কেমন? তো অর্থাৎ তোমাকে কী বের করতে বলছে, তুমি বের করো 0 থেকে 5 পর্যন্ত এই যে আমার ওয়াই ডিএক্সটা কত হবে। ওয়াই ডিএক্স লেখা যায় কথা, আবার f(x) dx লেখাও সেম কথা, কারণ ওয়াইকে তো আমি চাইলে কি লিখতে পারি, এখানে ওয়াইকে আমি চাইলে কিন্তু কি লিখতে পারি, f(x) লিখতে পারি, কেমন? অর্থাৎ তাহলে আমাকে কী বলছে, 0 থেকে 5 পর্যন্ত তুমি কি করো, তুমি হচ্ছে যে এই ইন্টিগ্রেশনটা বের করো। তো মানুষজন যেটা করে, মানে অর্থাৎ আমি যদি তোমাকে সরাসরি এইভাবে না জিজ্ঞেস করি, আমি যদি তোমাকে বলি এরিয়া বের করো, এরিয়া মানে এখানে যে এরিয়াটা তৈরি হয়েছে সেই এরিয়াটা তুমি বের করো, আমি তোমাকে জিজ্ঞেস করলাম সাপোজ ধরো, কেমন? মানুষজন যে ভুলটা করে, মানুষজন তখন যেটা করে লিখে যে এরিয়া তো শুরু হয়েছে 0 থেকে, এরিয়া গেছে কত পর্যন্ত, 5 পর্যন্ত। আর এরপরে কি লেখে যে f(x) dx, আর এরপর এখানে লেখে যে 0 থেকে 5 পর্যন্ত গেছে, আর f(x) এখানে কত, -2x + 5, আর এখানে dx। এরপর সে সরাসরি ইন্টিগ্রেশনের রেজাল্টটা বের করে দেয়। কিন্তু এইটাতে তোমার আনসার আসবে রং, এটাতে কি আনসার আসবে, রং আনসার আসবে। কেন জানো? চলো আমি তোমাকে দেখাই আসো কেন রং আনসার আসবে, চলো সেটাকে আমি তোমাকে ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখো আমরা কিন্তু একটু আগে এখানে আমরা লিমিট কোন অক্ষে নিচ্ছি, x অক্ষে নিচ্ছি, তাহলে dx হচ্ছে যে আমার এখানে পজিটিভ। তাহলে এরিয়া পজিটিভ বা নেগেটিভ হওয়াটা সেটা ডিপেন্ড করে কার উপরে, y এর উপরে। মানে তুমি যখন dx নিচ্ছ তো dx তোমার পজিটিভ, তাহলে এরিয়া পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সেটা ডিপেন্ড করতেছে কার উপরে, y এর উপরে। খেয়াল করে দেখো এই অংশটাতে কিন্তু y হচ্ছে আমার পজিটিভ, আবার এই অংশটাতে কিন্তু আমার y হচ্ছে নেগেটিভ, রাইট? অর্থাৎ তুমি যদি নর্মাল নিয়ম ইন্ডিকেশন করো, তাইলে আমি যদি একটু কালার করে দেখাই, এখানে যে সবুজ অংশটা দেখতেছো, এখানে যে সবুজ অংশটা দেখতেছো, এটার এরিয়া কিন্তু পজিটিভ আসবে। এই এরিয়াটা কি আসবে এখানে, এই এরিয়াটা কিন্তু এরিয়াটা তোমার হচ্ছে যে পজিটিভ আসবে নর্মাল নিয়মে। অর্থাৎ এইখান থেকে এতটুকু পর্যন্ত যে এরিয়া, এটা কিন্তু কি আসবে বলো তো, পজিটিভ আসবে। কেন? কারণ এই ক্ষেত্রে এই অংশটার জন্য কিন্তু আমার y পজিটিভ। কিন্তু তুমি যদি, আমি যদি ডিফারেন্ট কালার করে দেখাই, এখানে নীল কালার করে দেখাই, এই যে এই এরিয়াটা দেখতেছো, নিচের এরিয়াটা, এই অংশটার জন্য কিন্তু এরিয়া আসবে নেগেটিভ। কেন নেগেটিভ আসবে ভাই? কারণ দেখো তো এই অংশটার জন্য নিচে নামছে না y এর, এখানে এই অংশটার জন্য কিন্তু y আমার নেগেটিভ। তো y নেগেটিভ হইলে এরিয়াটা কি হয়, এরিয়াটা তোমার এখানে নেগেটিভ হয়। অর্থাৎ তুমি যদি সরাসরি এখান থেকে যদি এতটুকু ইন্ডিকেশন বের করো, তাহলে যেটা হবে, তুমি যদিও 0 থেকে 5 করতেছো, কিন্তু যেটা হবে কাহিনী, এইটা তো পজিটিভ আর এটা তো নেগেটিভ, প্লাস আর মাইনাস কি কখনো যোগ হয় না। তখন যেটা হবে, এইটা দেখে কিছু এই অংশটা বাদ চলে যাবে, বাদ চলে গিয়ে আলটিমেটলি লব্ধি রেজাল্টটা তোমাকে, রেজাল্টেন্ট মানে এদের যে ডিফারেন্স, মানে কাহিনী হচ্ছে তুমি যখন 0 থেকে 5 পর্যন্ত করবা, দেখবা অটোমেটিক্যালি এই অংশটা তো পজিটিভ আসবে, এই অংশটা কি আসবে, নেগেটিভ আসবে। তখন যেটা দেখা যাবে, এই পজিটিভ থেকে নেগেটিভটা বাদ গিয়ে যতটুকু থাকে তাই তোমার এখানে আনসার হয়ে যাবে। কিন্তু এটা কি তোমার কারেক্ট আনসার হয়েছে না? কারেক্ট তো তোমাকে এটাও, এই এরিয়াটাকে নিতে হবে, এই এরিয়াটাকে কনসিডার করতে হবে, দুইটাকে মিলাইয়া না তুমি টোটাল এরিয়া পাবা। তাইলে এই জন্য আমরা যেটা করি, কারেক্ট কোনটা তাহলে ভাই? কারেক্ট হচ্ছে যে এরিয়া বের করার সময় আমরা যেটা করতে হবে, 0 থেকে 5 f(x) dx লিখছি, ঠিক আছে। ফার্স্টে আমাকে আগে
0 থেকে 4 পর্যন্ত কনসিডার করতে হবে। কোথায় কোথায় কনসিডার করতে হবে? 0 থেকে 4 পর্যন্ত। সেই ক্ষেত্রে আমার এখানে এফএক্সটা লিখতে হবে, এটা আমার পজিটিভ আসবে, প্লাস এরপর আমার 4 থেকে 5 পর্যন্ত কনসিডার করা লাগবে, কিন্তু এই এরিয়াটা নেগেটিভ আসবে, তাই আমাদের এখানে জোর করে একটা কী বসাইতে হবে? মডুলাস বসাইতে হবে। এইবার তুমি যে আনসারটা পাবা সেটা হচ্ছে তোমার কারেক্ট আনসার। এটা তোমার কি আনসার? কারেক্ট আনসার। কেমন? তাহলে জিনিসটা ভালো করে বুঝো এখানে। সেটা হইতেছে ভাই, এটা সবাই ভুল করে, কেমন? এগুলো ভুল করা যাবে না, এগুলো আমরা শিখে ফেলতেছি আস্তে আস্তে আজকে। সেটা হচ্ছে যে আমাকে যদি 0 থেকে এই পুরো এরিয়াটা বের করতে বলে, আর আমি যদি 0 থেকে 5 পর্যন্ত যদি ডাইরেক্ট ইন্টিগ্রেশন করি, তাহলে যে প্রবলেমটা হবে, 0 থেকে 5-এর মধ্যে এই অংশটা কিন্তু পজিটিভ, কারণ এখানে ওয়াইটা ওয়াই অক্ষের উপরে আছে, মানে মূল বিন্দুর উপরে আছে। আর সরি ভাই, আর এই অংশটা কিন্তু তোমার নেগেটিভ। কেন? কারণ এটা মূল বিন্দুর নিচে আছে। তাহলে তুমি যদি 0 থেকে 5 পর্যন্ত ডাইরেক্ট করো, তখন যেটা হবে, ডাইরেক্ট করলে এদের মধ্যে ইন্টারনালি, এটা তো পজিটিভ, এটা তো নেগেটিভ, ইন্টারনালি কাটাকাটি চলে যাবে, পজিটিভ নেগেটিভ। ফলে যেহেতু এটা বড় আর এটা যেহেতু ছোটো, এটা থেকে এটা বাদ গিয়ে একটা ভুল ভ্যালু আসবে তোমার। কিন্তু তোমার তো এখানে বাদ দেওয়া যাবে না, এখানে তো যোগ করতে হবে। তাই তোমাকে আসলে কাজটা করতে হবে কি, ইন্ডিভিজুয়ালি করতে হবে হিসাবটা। অর্থাৎ 0 থেকে 4 পর্যন্ত যাইতে হবে। 0 থেকে 4 পর্যন্ত গেছি, এরপরে 4 থেকে যখন 5-এ যাবো, এটা তো নেগেটিভ আসবে, আমি চিত্র দেখেই বুঝতেছি। এটার আগের জন্য আমরা মডুলাস বসায় দিব, কেমন? তারপর আমরা যেটা আনসার বের করবো সেটা হচ্ছে আমাদের কি আনসার হবে? কারেক্ট আনসার বের হবে। আর আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। কিন্তু ইন্টিগ্রেশনে এরকম ঝামেলার ম্যাথ খুবই কম, মানে তোমাদের লেভেলে। এটা হচ্ছে হায়ার, মানে একটু হার্ড যদি করে প্রশ্ন, তখন আসবে এই ধরনের পজিটিভ নেগেটিভ ব্যাপারটা। তুমি ইন্টিগ্রেশনের একটা জিনিস আছে যেটাকে আমরা বলি সিমেট্রি। ওই সিমেট্রি ইউজের মাধ্যমে কিন্তু আমরা এই প্লাস মাইনাসকে নেগলেক্ট করেই কিন্তু অঙ্কগুলো করে ফেলতে পারি। কিন্তু সবসময় তোমার সিমেট্রি হবে না। সিমেট্রি কী জিনিস আমি তোমাকে ব্যাখ্যা করতেছি, চলো আমি ব্যাখ্যা করি, তারপর আমি দেখাই কোন কোন সময় সিমেট্রি অ্যাপ্লাই হবে না, কেমন? আগে সিমেট্রি কী জিনিস সেটা ব্যাখ্যা করি, আসো। তাহলে প্রথমে চলো ব্যাখ্যা করা যাক সিমেট্রি কী জিনিস। তাহলে আমরা চলো আলোচনা করবো আগে সিমেট্রি, এটা নিয়ে, কেমন? সিমেট্রি কী জিনিস, চলো এটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি। ধরো তোমার এখানে একটা ওয়াই অক্ষ দেওয়া আছে, আবার ধরো তোমার কাছে একটা এক্স অক্ষ এখানে দেওয়া আছে, কেমন? আচ্ছা, ধরো তোমার ফাংশনটা এইরকম পরাবৃত্ত টাইপের। ধরো তোমার ফাংশনটা এখানে কী টাইপের? পরাবৃত্ত টাইপের, কেমন? আচ্ছা, তো তোমাকে এখানে একটা সরল রেখা টেনে দিছে। তো তোমাকে বলা হয়েছে এখানে কী বের করো। তোমাকে বলছে এখানে যে মধ্যবর্তী যে এরিয়াটা তৈরি হয়েছে, এই এরিয়াটা যে তৈরি হয়েছে সেটা ক্ষেত্রফল তোমাকে বের করতে বলছে, কেমন? আচ্ছা, তো আমি যদি একটু করে এখানে কালারিং করি, এটাকে চলো আমি হলুদ কালার করে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে একটু, ঠিক আছে? আর এটাকে চলো আমি নীল কালার করে দিই। ওকে, আচ্ছা, ভালো কথা। ধরো এটা হচ্ছে আমার এখানে মূলবিন্দু দেওয়া আছে, আর এটা এই পয়েন্টটাকে সাপোজ আমাদের এখানে বলা আছে এ পয়েন্ট, কেমন? আচ্ছা, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল টু একটা ধরো এফ অফ এক্স ফাংশন। তো সিমেট্রি মানে হচ্ছে যে, খেয়াল করে দেখো এখানের মধ্যে উপরে যতটুকু আছে নিচেও কিন্তু ঠিক ততটুকুই আছে, রাইট? মানে আমি বলতে চাচ্ছি এখানে তুমি হলুদ অংশটা যতটুকু, নীল অংশটাও কিন্তু ঠিক ততটুকুই। হ্যাঁ, চিত্র দেখতে হয়তো মনে হচ্ছে যে নীলটা একটু বড়, হলুদটা একটু ছোটো, কিন্তু আসলে অ্যাকচুয়ালি তারা, আমি তো একটু হাতে আঁকছি, আসলে অ্যাকচুয়ালি তারা সমান অবস্থায় আছে, কেমন? অর্থাৎ উপরের অংশটা যতটুকু আছে নিচের অংশটা ঠিক ততটুকুই আছে। অর্থাৎ উপরের অংশের এরিয়া যদি এ হয়, নিচের অংশটার এরিয়াও কত হবে? নিচের অংশটার এরিয়াও হবে এ। মানে দুই কেটে যদি, তাহলে এই যে দেখো এক্স অক্ষের সাপেক্ষে এই দুটো এরিয়া কি সমান না? তখন আমরা তাহলে বলতে পারি এটা এক্স অক্ষের সাপেক্ষে কী অবস্থায় আছে? সিমেট্রিক্যাল অবস্থায় আছে। কীভাবে আছে? সিমেট্রিক্যাল অবস্থায় আছে, মানে সমান অবস্থায় আছে। অর্থাৎ দেখো তুমি অঙ্কটাকে তাহলে দুইভাবে করতে পারতা। তুমি ফার্স্টে যদি এটাকে কনসিডার করতা, দেখো একটা জিনিস, এটা মূলবিন্দুর উপরে আসে না, এটার জন্য তাহলে কিন্তু আমার ওয়াইটা কি আসবে? ওয়াইটা এই ক্ষেত্রে পজিটিভ আসবে। আবার এটার জন্য কি আসবে? ওয়াইটা নেগেটিভ আসবে। তো আমরা যেটা করতে পারি এখানে, পজিটিভ নেগেটিভ আলাদা করে চিন্তা না করে আমরা যেটা করতে পারি, আমরা শুধুমাত্র উপরেরটার এরিয়া বের করতে পারি। শুধুমাত্র কী করতে পারি? উপরেরটার এরিয়া বের করতে পারি। দেন যেহেতু এই দুটো এরিয়া সমান,
তাই উপরের এরিয়াটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু আমি টোটাল এরিয়াটা পেয়ে যাব। এইভাবে আমরা সিমেট্রি ইউজ করে কিন্তু আমরা সহজেই বড় এরিয়াটা বের করে ফেলতে পারি নেগেটিভের ঝামেলায় না গিয়ে। কেমন? যদি তুমি এটা সহ কনসিডার করে করতা সেক্ষেত্রে এরিয়াটা বের করার সময় তোমার কিন্তু কী করতে হইতো, মডুলাস ইউজ করতে হইতো, যেহেতু এটা নেগেটিভ আসবে। তাহলে আমরা যেটা করতে পারি সিমেট্রি ব্যবহার করে আমরা যদি এখানে এরিয়া লিখতে চাই তাহলে এরিয়াটা কত আসবে? এরিয়াটা হবে ওই একটা অংশের এরিয়াকে আমি 2 দ্বিগুণ করলে পেয়ে যাব। আর একটা অংশের এরিয়া কত আসবে এখানে? দেখো এটা কোত্থেকে কোথায় গেছে? 0 থেকে a পর্যন্ত গেছে। তাহলে এটা 0 থেকে a পর্যন্ত গেছে। আর এটা কত? এটা হচ্ছে আমার y = f of x। আমি চাইলে এটাকে y dxও লিখতে পারি, অথবা যেটাকে চাইলে আমি 0 থেকে a পর্যন্ত গেছে f of x dxও লিখতে পারি। অর্থাৎ এখানে কিন্তু আমার মডুলাসের ঝামেলা যাইতে হচ্ছে না। এই ক্ষেত্রে হচ্ছে আমি কী করে ফেলতে পারতেছি, সিমেট্রি ইউজ করে আমি সরাসরি এরিয়াটা মানে জাস্ট উপরের অংশটা বের করে জাস্ট এটাকে 2 দিয়ে গুণ করে আমি কিন্তু তোমার পুরো এরিয়াটা বের করে ফেলতে পারতেছি। কিন্তু এই ক্ষেত্রে সিমেট্রি তুমি ব্যবহার করতে পারবা না। কেন? কারণ এক্ষেত্রে উপরে যা নিচে কিন্তু তা না, নিচে কিন্তু ছোট। তাহলে এরকম যদি হয় যে এক অংশে যা আর এক অংশে যদি তা না হয়, এই ক্ষেত্রে কিন্তু কী করা যাবে না, সিমেট্রি ব্যবহার করা যাবে না। তাহলে আমরা এটাও এখানে লিখে দিই, এই ক্ষেত্রে সিমেট্রি ব্যবহার করা যাবে না। কিন্তু যেমন যদি হয় এই যে উপর আর নিচে সেম, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার কী করা যাবে, সিমেট্রি ব্যবহার করা যাবে। আর এটা তো অনেক ইম্পর্টেন্ট জিনিস, তাই এটাকে তাহলে আমি একটু বক্স করে দিই এখানে। কেমন? আশা করি তোমরা এই বিষয়গুলো এখানে সবাই বুঝতে পারছো। তাহলে চলো আমরা আস্তে আস্তে নেক্সটে যাই। হ্যাঁ, ওকে ভাই, তাহলে আমরা এটা বুঝলাম যে এখানে আমরা সিমেট্রি ইউজ করতে পারবো। ভাই আর কোথায় কোথায় সিমেট্রি ইউজ করা যাবে আর একটু দেখান আমাকে। ধরো তুমি বৃত্তের ক্ষেত্রে সিমেট্রি ইউজ করতে পারো। কিসের ক্ষেত্রে? বৃত্তের ক্ষেত্রে। কীভাবে আমি তোমাকে দেখাই। চলো একটা বৃত্তকে নিয়ে আসো, আমরা শেপে যাই। একটা চলো বৃত্তকে আনি এখানে। ওকে, বৃত্তকে আনার পরে যে ধরো আমার এখানে এটা আমার y অক্ষ, x অক্ষ, এটা আমার y অক্ষ। তাহলে দেখো তো এখানে আমাকে যদি বৃত্তের এরিয়া বের করতে বলে তাহলে আমি যেটা করতে পারি, এটা ধরো x অক্ষ, এটা ধরো আমার y অক্ষ, এটা আমার ধরো মূলবিন্দু 0, আর ধরো দেখ এটা হচ্ছে আমার ব্যাসার্ধ r। তো আমি যেটা করতে পারি তাহলে এই এরিয়াটুকু বের করে, একটা এরিয়া বের করে আমি যদি এটাকে এই ফাংশন, ধরো বৃত্তের ফাংশনটা আমার এখানে দেওয়া আছে y = f of x। তাহলে আমি যখন যেটা করতে পারি এখানে আমরা এরিয়া এগুলো তাহলে কি লিখবো, এই যে একটা আগে চলে এই অংশটা এরিয়া বের করার চেষ্টা করি। এই অংশটা কোত্থেকে শুরু হয়েছে? 0 থেকে শুরু হয়েছে। কোথায় পর্যন্ত গেছে? r পর্যন্ত গেছে। তাহলে 0 থেকে শুরু হয়েছে এবং r পর্যন্ত গেছে। আর এই অংশটা কার দ্বারা তৈরি হয়েছে? y = f of x দ্বারা। তাহলে আমি এখানে y dx লিখতে পারি, যেহেতু আমি লিমিট x অক্ষে নিয়েছি। জাস্ট আগেরটা 4 দিয়ে গুণ করে দিব, তাহলেই হবে। অর্থাৎ আমি তাহলে পেয়ে যাচ্ছি এখানে 0 থেকে r, y এর জায়গায় আমি কত বসাতে পারি, f of x dx আমি বসাতে পারি। কেমন? তাহলে আমরা এখানে দেখো সিমেট্রি ব্যবহার করে কিন্তু আমি পুরো জিনিসটা আমাকে বের করতে হচ্ছে না, আমি কিন্তু এখানে মানে তোমার ইজিলি বের করে ফেলতে পারতেছি। আচ্ছা, এখন কেউ যদি চাও যে ভাই আমি সিমেট্রি ছাড়া করব, তাহলে আমার তখন কী করতে হবে? আমি এই অংশের এরিয়াটা বের করব, এটা আমার এ আসবে। এই অংশের এরিয়া বের করবো, এটা আমার এ আসবে। যদি মডুলাস ছাড়া করি তাহলে এটা আমার মাইনাস এ আসবে, এটাকে আমার মডুলাস করতে হবে। মডুলাস ছাড়া করলে এটাকে আমার মাইনাস এ আসবে, এটা আমার মডুলাস ছাড়া করতে হবে। এখন দেখো যদি তুমি মডুলাসের ব্যাপারটা না জানো তাহলে কী প্রবলেম হবে, তোমাকে আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে বুঝাই। ধরো তুমি একজন ইঞ্জিনিয়ার হইছো আর তুমি তোমার গ্রামের বাড়িতে গেছো। ওকে, এখন তোমাদের ধরো একটা চাষি মানে ধরো একটা ক্ষেত আছে, মানে জমি আছে একটা। তো ওই জমির ধরো তোমাকে তোমার আব্বা দায়িত্ব দিছে যে এই জমির তোমাকে এরিয়াটা পরিমাপ করতে হবে। হ্যাঁ, এখন তুমি তো অনেক বিশাল মহাপণ্ডিত মহাজ্ঞানী ব্যক্তি, তুমি গেছো, তুমি সুন্দর মতো ইন্ডিকেশন প্রয়োগ করছো এবং প্রথম মানে তুমি দেখতেছো এটা বৃত্তাকার, তুমি এটাকে 4 ভাগ করে ফেলছো। দেখছো প্রথমটার এরিয়া আসছে এ, পরেরটার এরিয়া আসছে এ, পরেরটার এরিয়া কিন্তু মাইনাস এ আসবে, আর পরেরটার এরিয়া আসছে মাইনাস এ। কেন? কারণ দেখো এই যে এই দুটার জন্য কিন্তু আমার y পজিটিভ, এই দুটার জন্য আমার কি এখানে y পজিটিভ, আর নিচের এটার জন্য কিন্তু আমার y নেগেটিভ। রাইট? তাহলে এখানে কিন্তু আমার y নেগেটিভ আসবে। এখন তুমি হিসাব করে দেখতেছো এটা তো এ, এটা এ, এটা মাইনাস এ মাইনাস। এখন ধরো তুমি মডুলাসের ব্যাপার জানো না, তাহলে 4টারে যোগ করলে কত আসে? 4টারে যোগ করলে কিন্তু রেজাল্ট আসে 0। এখন তুমি তোমার পিতামহকে মানে তোমার আব্বাকে গিয়ে বললা যে আব্বা জমির ক্ষেত্রে বলতো 0, মানে জমি তো নাই। তখন কিন্তু তোমাকে ঝাঁটার পিঠা খাইতে হবে। আর যাই হোক, তো
ওই ঝাঁটার পিঠা যদি খাইতে না চাও তাহলে আসলে তোমাকে এই মরুদাসের ব্যাপারটা ভালো করে শিখতে হবে। কেমন? এখানে নেগেটিভ আসছে কেন? কারণ এটা ওয়াই অক্ষের নিচের দিকে আছে। এই ক্ষেত্রে তাহলে কী করতে হবে? মরুদাস ইউজ করতে হবে। এই ক্ষেত্রে তাহলে কী ইউজ করতে হবে? মরুদাস ইউজ করতে হবে। আর মরুদাস যদি ইউজ করো তাহলে সবগুলোকে যদি যোগ করো তাহলে রেজাল্ট 0 আসবে না, রেজাল্ট কত আসবে বলো তো? 4A আসবে। কত আসছে এখানে? 4A। তো আশা করি জিনিসটা আমরা মরুদাসের গুরুত্ব বুঝতে পারছি। তবে মানে এই ক্ষেত্রেগুলোতে যেগুলোতে সিমেট্রি অ্যাপ্লাই করা যায় এখানে আসলে পণ্ডিতি করে মরুদাস ইউজ করার দরকার নেই। আমি তোমাকে সিমেট্রি ছাড়াও ম্যাথও দেখাবো, তখন তুমি বুঝতে পারবা কোথায় সিমেট্রি ইউজ করতে হবে, কোথায় ইউজ করতে হবে না। তাহলে আমরা দেখলাম এখানে যে আমরা বৃত্তের ক্ষেত্রফলটাও আমরা সিমেট্রি ইউজ করে সহজেই বের করে ফেলতে পারি। তাহলে আমরা পরাবৃত্তটা দেখলাম, বৃত্তটা আমরা দেখলাম। আমরা কিন্তু চাইলে উপবৃত্তের ক্ষেত্রেও সেম কাজ করতে পারি। কীভাবে? ধর একটা যদি আমরা উপবৃত্তকে আনার চেষ্টা করি এখানে, ধর আমরা যদি একটা উপবৃত্তকে আনার চেষ্টা করি এখানে, দেখো ধর এটা হচ্ছে আমাদের উপবৃত্ত, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের উপবৃত্ত। তো এই উপবৃত্তের ধরো আমার কাছে এখানে কি আছে? একটা ওয়াই অক্ষ আছে। আবার এই উপবৃত্তের ধরো আমার কাছে এখানে একটা এক্স অক্ষ আছে। কেমন? তো উপবৃত্তের বেলায় দেখো আসলে সিমেট্রি জিনিসটা কাটবে, কারণ এইখানে যে এরিয়াটা তৈরি হয়েছে, এই যে 4টা এরিয়া কিন্তু এখানে আসলে তোমার সেম। কেমন? এরিয়াটাকে তুমি যদি এ নাম দাও তাহলে সিম্পলি জাস্ট এটাকে তুমি 4 গুণ করেই পুরা উপবৃত্তের এরিয়াটা বের করে ফেলতে পারবা। ধরো এটা তোমার 0, এটা তোমার ধরো এ, এটা ধরো এক্স অক্ষ, এটা ধরো তোমার ওয়াই অক্ষ। আমি কিন্তু তোমাদেরকে চিত্রগুলো আঁকা শিখাইছি আগে। কেমন? আমি আশা করতেছি তোমরা এগুলো দেখে আসছো। তাহলে এই ক্ষেত্রে তাহলে এরিয়া কত হবে? এই ক্ষেত্রে এরিয়া যেটা আমরা বের করতে পারি, ধরো এটা ফাংশনটাকে আমি কত বলতেছি, ওয়াই ইকুয়াল টু ধরো আমার এখানে দেওয়া আছে এটা এফ অফ এক্স। তাহলে এরিয়াটা হবে এই যে 0 থেকে এ পর্যন্ত যাবো আমরা, কারণ এই এরিয়াটা দেখো তো, এই যে এরিয়াটা 0 থেকে এ পর্যন্ত গেছে। তারপরে এটা কি? ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। তার আমি চাই এখানে ওয়াই লিখতে পারি, ডিএক্স লিখবো যেহেতু লিমিট এক্স অক্ষে বসাইছি, আর এটাকে জাস্ট 4 দ্বিগুণ করে দিব। অর্থাৎ এটাকে আমি লিখতে পারি যে এই যে 4 থাকবে এখানে ভাই 0 থেকে এ, ওয়াইয়ের জায়গায় আমি এফ অফ এক্স আর এখানে আমি ডিএক্স বসাই দিতে পারি। কেমন? অর্থাৎ এভাবে আমরা সিমেট্রিকে ইউজ করে আমরা কিন্তু চাইলেই এই এরিয়াগুলো এখানে কী করে ফেলতে পারি আমরা ভাই? বের করে ফেলতে পারি। আশা করি তোমরা জিনিসগুলো এখানে সবাই বুঝতে পারছো ভাই। আচ্ছা, তাহলে এরপরে যদি আমরা যাই দাঁড়াও আরেকটা জিনিসে, যে চলো ধরো আমি তোমাকে একটা ম্যাথ টাইপের একটা জিনিস দেখে আসো। তো সাপোজ ধরা যাক তোমার এখানে বলতেছে যে তোমার কাছে এখানে একটা ওয়াই, আমি যদি একটা বৃত্তকে আনি আগে আসো। কেমন? চলো এখানে আমি একটা বৃত্তকে আনতেছি। সাপোজ ধরা যাক আমার কাছে এখানে একটা বৃত্ত দিছে, ধরা যাক আমার কাছে এখানে কী দিছে? একটা বৃত্ত দিছে। কেমন? তো বৃত্ত দেওয়ার পরে আমাকে বলতেছে এটা হচ্ছে আমার ওয়াই এক্স অক্ষ। সাপোজ ধরা যাক এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর ধরা যাক এটা হচ্ছে আমাদের বলে দিচ্ছে এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। কেমন? আচ্ছা, তারপরে আমাকে ধরো বলছে আমার এখানে একটা পরাবৃত্ত আছে। পরাবৃত্তটা আমার এরকম, পরাবৃত্ত হচ্ছে আমার কাছে এরকম দেওয়া আছে। ওকে, তাহলে এরপর আমাকে কী কী বলে দিচ্ছে আমি তোমাকে বলি। সাপোজ এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এই পরাবৃত্তির ইকুয়েশনটা আমাকে বলে দিছে। ধরা যাক এই পরাবৃত্তির ইকুয়েশন আমাকে বলে দিছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x। কেমন? তাহলে এই পরাবৃত্তির ইকুয়েশন কত? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x। আমরা কিন্তু সবাই জানি ওয়াই পরাবৃত্তির ইকুয়েশনগুলো কী টাইপের হয়। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এগুলো কিন্তু তোমাদেরকে আমি শিখে আসছি ভাই গ্রাফগুলোর মধ্যে। কেমন? আর এটাও আমাকে বলে দিছে এই যে বৃত্তের ইকুয়েশন, এই বৃত্তের ইকুয়েশন হচ্ছে আমাকে বলে দিছে ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16। আমাকে বৃত্তের ইকুয়েশন কত দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত বলো তো? 16। ওকে, আচ্ছা, তারপরে এখানে খেয়াল করে দেখো, এইখানে আমাকে ধরো তোমার হচ্ছে ভাই বলতেছে এবারে এই যে বৃত্ত, এই যে বৃত্ত এবং পরাবৃত্ত দ্বারা যে এখানে ছোটো একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে না? আমি যদি এটা কালারিং করে দেখাই হলুদ কালার দিয়ে, এখানে একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে কিন্তু এখানে এটা কিন্তু তোমার কি তৈরি হয়েছে? একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে। এই যেখানে একটা ক্ষেত্রফল আমার এখানে তৈরি হয়েছে। কেমন? এখন তোমাকে কোয়েশ্চনে সাপোজ ধরো তোমাকে বলছে যে এই ক্ষেত্রফলের এরিয়া কত হবে সেটা তুমি বের করো। তোমাকে কী বের করতে বলা হয়েছে? এই যে এখানে যে হলুদ কালারের যে এরিয়াটা তৈরি হয়েছে সেটা তোমাকে বের করতে বলা হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে একটা জিনিস আমি এখানে বুঝতেছি, সেটা হচ্ছে যে খেয়াল করে দেখো এখানে উপরে যা নিচেও কিন্তু ঠিক তাই। অর্থাৎ আমি কিন্তু চাইলে এখানে সিমেট্রির সাহায্য নিতে পারি। আমি যদি উপরেরটাকে বের করি, আমি জাস্ট 2 দিয়ে গুণ করলেই কিন্তু টোটাল এরিয়াটা আমি এখানে পেয়ে যাব। এতটুকু আমি এখানে শিওর। আচ্ছা, তারপর আমাকে তোমরা কেউ একটু বলতে পারবা এটা যদি আমাদের মূল বিন্দু হয় তাহলে এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্টটা 4,0 হবে না?
এইখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা 4,0 হবে না? কেমনে 4,0 ভাই? দেখো বৃত্তের ইকুয়েশনটাকে আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 16কে আমরা 4 স্কোয়ার লিখতে পারি না? আর বৃত্তের জেনারেল ইকুয়েশন কত হয়? মূলবিন্দুগামী এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কিন্তু আর স্কোয়ার হয়। এগুলো কিন্তু আমরা শিখে আসছি। অর্থাৎ তুমি যদি এটা জেনারেল বৃত্তকে নাও, যদি বৃত্তটাকে একটু কপি করে দেখাই, এখানে ধর এটা যদি হয়, তুমি যদি এখানে একটা ওয়াই অক্ষ চিন্তা করো, এক্স অক্ষ চিন্তা করো, এখানে যদি একটা ওয়াই অক্ষ চিন্তা করো, ওয়াই অক্ষ যদি এটা চিন্তা করো, তাহলে এটা যদি তোমার মূলবিন্দু হয় এখানে 0 0, তাহলে এটা কিন্তু কত হয় বলো তো? r,0 হয়, তাই না ভাই? কারণ এতটুকু কি থাকে? ব্যাসার্ধ থাকে, এতটুকু থাকে ব্যাসার্ধ। তাহলে আর এর জায়গায় এখানে 4 আছে, তাহলে এই বিন্দুটার স্থানে কত হবে? 4,0 হবে না? ওকে, 4,0 হবে, এটা আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা, ভালো কথা। এখন তোমার এই এরিয়াটা তুমি কীভাবে বের করবা? আমি তোমাকে বলি, এরিয়া বের করার কিছু সিম্পল ট্রিক্স তোমাকে আমি শিখাই। সেটা কি করবা? দেখবা যে যেখানে এরিয়া বের করতে বলছে সেখানে কোনো ছেদবিন্দু আছে কিনা। কি দেখবা? যেখানে এরিয়া বের করতে বলছে সেখানে কোনো ছেদবিন্দু আছে কিনা। আমরা এখানে স্পষ্টভাবে দেখতেছি এটা একটা ছেদবিন্দু, এটা একটা ছেদবিন্দু, রাইট? এটা কিন্তু একটা ছেদবিন্দু। এগুলো হচ্ছে তোমার এরিয়া বের করার জন্য অনেক চমৎকার টেকনিক। কি মনে রাখবা? দেখবা যে এখানে কোনো ছেদবিন্দু আছে কিনা। এখানে কিন্তু ছেদবিন্দু আছে, এটা একটা ছেদবিন্দু, রাইট? ছেদবিন্দু। তুমি যেটা করো, এই ছেদবিন্দুগুলো থেকে এই অক্ষের উপর লম্ব টেনে দাও। যেহেতু এটা একদম অপোজিটের ছেদবিন্দু, তাহলে লম্ব টানলে কিন্তু এটা কী হয়ে যাবে? করে মিলে যাবে। যদি আমার চিত্র টাকাতে ইয়া হয়েছে, এদিক ওদিক হয়েছে, জন্য মিলতেছে না, তারপর আমরা ধরে নিচ্ছি অ্যাপ্রক্সিমেটলি এখানে মিলে যাবে। ওকে, আমি ধরে নিচ্ছি এখানে আছে ছেদবিন্দুটা। আমার তো একটু আঁকতে এদিক ওদিক হয়েছে তো, কিন্তু এক্স্যাক্টলি কিন্তু এখানে এক্স্যাক্ট অপোজিটে কিন্তু তোমার এখানে কী থাকার কথা? মিলে যাবে এটা। কেমন? আচ্ছা চলো, এটাকে আমি এক্স্যাক্ট অপোজিটে তো আঁকা যাবে, চলো এঁকে দিই একটু করে, তোমার নাহলে বুঝতে অসুবিধা হতে পারে তোমার এখানে। চলো আমরা যেটা করি, এটাকে একটু করে মডিফাই করতে হবে, তাহলে আর কিছুই না। ওকে, এটার এক্স্যাক্টলি অপোজিট একটা ছেদবিন্দু আমি এখানে পাবো। ফ্রি হ্যান্ড আঁকছি তো, এই জন্য একটু এদিক ওদিক হয়েছে আর কি। কেমন? এটা তোমরা আশা করি বুঝতে পারবা। হ্যাঁ, পরাবৃত্তটা আমার এরকম আছে। ওকে, ভালো কথা, এবার দেখো হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমি একটু করে কালার করে দিই এখানে। ওকে, তাইলে আমি তোমাকে আরেকবার বুঝাই বলে ট্রিক্স দেখাই। সেটা হইতেছে, তোমার এখানে যেটা করবা, যে যদি তোমার কাছে একাধিক গ্রাফ দেওয়া থাকে, যেমন এখানে একটা বৃত্তের একটা গ্রাফ দেওয়া আছে, পরাবৃত্তের একটা গ্রাফ দেওয়া আছে, এবং তোমাকে এরিয়া বের করতে বলছে, এই ক্ষেত্রে তুমি ছেদবিন্দু বের করবা আগে। ছেদবিন্দু থেকে যে অক্ষের উপর তুমি লিমিট বসাবা, মানে যে অক্ষের উপর তুমি লোয়ার লিমিট আবার লিমিট নিবা, সেই অক্ষের উপর লম্ব টানবা। তাহলে একটা টিপস আমরা এখান থেকে শিখলাম। কি টিপস? সেটা হইতেছে ভাই, একাধিক লেখচিত্র থাকলে, একাধিক, এই ক্ষেত্রে যেটা হবে তোমার অ্যানালাইসিস করতে সুবিধা হবে। কেমন? লেখচিত্র থাকলে তাদের ছেদবিন্দু থেকে, তাদের ছেদবিন্দু থেকে যে অক্ষের উপর লিমিট নিব তার উপর লম্ব টানি, তার উপর ছেদবিন্দু থেকে, হ্যাঁ তার উপর লম্ব টানি। একাধিক লেখচিত্র থাকলে তার ছেদবিন্দু থেকে যে অক্ষের উপর লিমিট নিব তার উপর লম্ব টানি। কেমন? আচ্ছা, লম্ব আমরা এখানে টানলাম। এখন আমাদের টার্গেট হচ্ছে যে, আমরা যেটা করতে পারি, আমাদের টার্গেট হচ্ছে এই পয়েন্টটা বের করার। এই পয়েন্টটা আমি এখন বের করতে যাচ্ছি। যেমন এই পয়েন্টটা কত হবে সেটা আমি বের করতে যাচ্ছি। ওকে, আচ্ছা, এই পয়েন্টটা কীভাবে বের করা যায়? চলো আমি আগে একটা কাজ করি, এই দুটার মধ্যে আমি ছেদবিন্দুটা বের করার চেষ্টা করি। আসো, মানে আমার এখানে মেনলি এই ছেদবিন্দু আমাকে বের করতে হবে। ছেদবিন্দুটা কিসের ছেদবিন্দু বলো তো? এই ছেদবিন্দুটা হচ্ছে তোমার পরাবৃত্ত এবং বৃত্তের ছেদবিন্দু। তাহলে এই ছেদবিন্দুর যে ভুজ, এই যে ভুজটাই তো আমার এই পয়েন্টটা হবে। তাহলে আমার এখানে প্রথমে দেওয়া আছে আমার বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16, আর আমাকে এরপর দেওয়া আছে পরাবৃত্তের সমীকরণ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x। চলো এটাকে আমি সলভ করি। এটাকে আমি 1 নম্বর নাম দিতে পারি, এটাকে আমি 2 নম্বর নাম দিতে পারি। সলভ করলে কিন্তু আমি কী পেয়ে যাবো? ছেদবিন্দু পেয়ে যাবো। তাহলে চলো আমি 1 থেকে 1-এর মধ্যে এক্স স্কোয়ার আছে তো, আর এই ওয়াই স্কোয়ারের জায়গায় চলো কত বসাই দিই? 12x বসাই দিই, ইকুয়াল টু 16। তাহলে আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি, এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 16,
ইকুয়াল টু 0। তাহলে কিন্তু এখন এটাকে আমি ক্যালকুলেটারে সলভ করলেই ইজিলি কিন্তু এক্সের মানটা পেয়ে যাবো। কীভাবে সলভ করবে ক্যালকুলেটারে? ক্যালকুলেটার অন করবা, মুডে যাবা, 5 নাম্বার ইকুয়েশন দিবা, 3 নাম্বার স্কোয়ারে এটা দিবা, সহগ দিবা 1 ইকুয়াল 12 ইকুয়াল -16। এখানে কিন্তু আমার চলে আসছে এক্সের ভ্যালুগুলো চলে আসছে এখানে, কেমন? তাহলে এক্সের আমার একটা ভ্যালু করে চলে আসছে এখানে -6 প্লাস 2√13, 2√13। আর আরেকটা আসছে আমার কাছে এখানে এক্সের ভ্যালু কত? -6 -2√13। ওকে। আর তুমি যদি দেখে দশমিক নিতে চাও, এক্সের ভ্যালু দশমিক নিতে চাইলে কত আসবে দেখো। ফার্স্টেরটা যদি আমরা দেখি, এটা আসবে আমার 1.21। আরেকটা আসবে আমার এখানে নেগেটিভ হয়ে যাবে, এটা পরেরটা নেগেটিভ আসবে, -13.21, কেমন? তাহলে এখন চলো আমরা ওয়াইয়ের ভ্যালু বের করে ফেলি। তো ওয়াইয়ের ভ্যালু কত হবে? ওয়াইয়ের ভ্যালু হবে প্লাস মাইনাস, এটাকে যদি 2 নাম্বারটাকে রুট করে দাও তাহলে কত হবে এখানে 12 আর এক্স না। খেয়াল করে দেখো এক্সের এই ভ্যালুটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। কেন গ্রহণযোগ্য হবে না এই ভ্যালুটা? কারণ এখানে এক্সের উপরে কি রুট ওভার আছে না। তো এক্সের এখানে তুমি যদি নেগেটিভ ভ্যালু বসাও রুট ওভার, তাহলে কী হবে? একটা ম্যাথ ইরর আসবে না। তাহলে এটা কিন্তু কী হবে বলো তো? এটা কিন্তু তোমার অগ্রহণযোগ্য হবে। আমার কী হবে? অগ্রহণযোগ্য হবে। ওকে। অর্থাৎ তাহলে এক্সের গ্রহণযোগ্য ভ্যালু কোনটা? এক্সের গ্রহণযোগ্য ভ্যালু হচ্ছে আমার এইটা। অর্থাৎ আমি কিন্তু তাহলে এই যে এই বিন্দুটা কিন্তু পেয়ে গেছি আসলে অ্যাকচুয়ালি ছেদবিন্দুর ভুজ। এটা হবে আমার কি বলতো? ছেদবিন্দুর ভুজ। আর এখানে আমি এক্স বসালে একবার পজিটিভের জন্য পাবো, একবার নেগেটিভের জন্য পাবো। মানে আমি এখানে চাইলে কী করতে পারি? আমি যদি এখন বসাই যে এক্স ইকুয়াল, যদি আমি এখানে কত বসাই -6 প্লাস 2√13, তুমি চাইলে 1.21 বসাইতে পারো। এটা যদি বসাও তাহলে একবার তুমি পাবা ওয়াই ইকুয়াল টু প্লাস, যদি বসাও তাহলে কত আসবে? এই যে √12 ইন্টু -6 প্লাস 2√13, এটা আসবে তোমার কাছে 3.81। আর একবার তুমি যদি মাইনাস বসাও মানে তাহলে আসবে কত? এই যে মাইনাসটা নিলে আগে -3.81। অর্থাৎ এটা তো ওয়াইতে নেগেটিভ আসবে স্বাভাবিক, এই পয়েন্টের জন্য আর এই পয়েন্টের জন্য। মানে আমি কিন্তু চাইলে এখন কী বের করে ফেলছি? 2 ছেদবিন্দুর স্থানাঙ্ক আমি বের করে ফেলছি। প্রথম ছেদবিন্দুর স্থানাঙ্ক কত হয়েছে এখানে? এটা হয়েছে তোমার এই যে 1.21, 3.81। আর এই ছেদবিন্দুর স্থানাঙ্ক আমি বের করছি কত? যে ছেদবিন্দুর স্থানাঙ্ক সেটা হচ্ছে আমার 1.21, -3.81। ওকে। আচ্ছা, অর্থাৎ এই পয়েন্টটার মানে এই যে ছেদবিন্দু, তাহলে এখানে যেটা আছে এটার বুঝ তাহলে কত হবে? এখানে বুঝ হবে -6 প্লাস 2√13। তাহলে এটা হবে -6 প্লাস 2√13। কেমন? আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি। তাহলে আমরা এখানে কী কী বের করে ফেলছি? আমি কিন্তু এখন এখানে এই যে এই পয়েন্টটা জানি 0, এই পয়েন্টটা জানি -6 প্লাস 2√13, এই পয়েন্টটা জানি 4,0। আচ্ছা, এখন আমার টার্গেট হচ্ছে এই পুরো হলুদ অংশের ক্ষেত্রফলটা আমি বের করব। আমি কি করলাম? আমি বললাম যে ধরো এই এরিয়াটুকু যেটা আছে এখানে আমি যে প্রথমে যেটাকে দাগ দিলাম, এই এরিয়াটাকে আমি A1 নাম দিচ্ছি। এই এরিয়াটাকে আমি কত নাম দিচ্ছি? A1। আবার এইখানে যেটা দেখতেছো আরেকটা, এই এরিয়াটাকে আমি A2 নাম দিচ্ছি। তাহলে A1 কতটুকু? A1 হচ্ছে এতটুকু, আর A2 হচ্ছে তোমার এতটুকু। A2 হচ্ছে তোমার কতটুকু? এতটুকু। ওকে। তাহলে চলো আমি একটা কাজ করি, এই লেখচিত্রটাকে চলো আমি কপি করে নেক্সট পৃষ্ঠা নিয়ে যাই, তারপরে চলো এটাকে আমরা অ্যানালাইসিস করে আসো, কেমন? তাহলে আমি ভালো করে এটা পারবো। এই অঙ্কটা করে আজকে শেষ করে দিব আমরা। কপি করলাম, আগামী দিন থেকে দেখবে একদম সহজ। এগুলো প্রথম দিন একটু কঠিন মনে হচ্ছে তোমার হয়তো, পরে দেখবে একদম সহজ। ওকে। আচ্ছা, তাহলে আমাদের এখানে আমরা A1 মানে তাহলে আমরা এটা পাইছি, আর A2 মানে হচ্ছে আমরা এটা পাইছি। তাহলে টোটাল এরিয়া কত হবে? টোটাল এরিয়া যদি লিখতে চাই, টোটাল এরিয়া হবে এই যে উপরেরটা, তাহলে কত? A1 প্লাস A2। উপরেরটা তাহলে কত ভাই? A1 প্লাস A2। আর এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, কারণ আমার এখানে সিমেট্রি, উপরে যা নিচেও তা, 2 দিয়ে গুণ করে দিলে কিন্তু আমি টোটাল এরিয়াটা পেয়ে যাবো। তাহলে আমার এখন কাজ হচ্ছে ইন্ডিভিজুয়ালি A1 বের করা আগে। তাহলে A1 মানে কোনটা বোঝাচ্ছে বলো তো? A1 মানে কিন্তু এই এরিয়াটাকে বোঝানো হচ্ছে, রাইট? A1 বলতে আসলে এই এরিয়াটাকে বোঝানো হচ্ছে। ওকে, এই এরিয়াটাকে বোঝানো হচ্ছে A1। দেখো তো A1টা স্টার্ট হয়েছে কোথা থেকে? 0 থেকে। তাহলে A1টা দেখো কীভাবে লিখবা A1কে। A1 স্টার্ট হয়েছে 0 থেকে। A1 কোথায় পর্যন্ত গেছে? এতটুকু গেছে না A1? তাহলে এটা এই পয়েন্টটা কত? -6 প্লাস 2√13, -6 প্লাস 2√13 পর্যন্ত গেছে। আর A1 এরিয়াটাকে কে তৈরি করছে? এই লালটা না? লালটা কি পরাবৃত্তের ইকুয়েশন না? লালটা হচ্ছে কে বলো তো? লালটা হচ্ছে পরাবৃত্ত।
আর পরাবৃত্তের ইকুয়েশনকে তুমি এখানে কি লিখে আসছো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x। আমি চলো এটাকে একটু পাশে লিখি। এই পরাবৃত্তের ইকুয়েশনকে তুমি কত লিখছো এখানে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x, যেটাকে তুমি আসলে লিখতে পারতা ওয়াই ইকুয়াল টু √12x। এখানে আসলে নেগেটিভ বসানোর দরকার নাই, কারণ তুমি তো উপরের অংশটা নিয়ে কাজ করতেছো, উপরের অংশে তো ওয়াই পজিটিভ হয়, নিচের অংশ নিয়ে কাজ করলে নেগেটিভ বসাইতা, কেমন? আচ্ছা, তো উপরের অংশটা নিয়ে কাজ করতেছো, কিন্তু তুমি এখানে তাহলে নেগেটিভ কেন বসাইছিলা? কারণ এখানে তোমাদের নিচের পয়েন্টটা তুমি বের করতে চাইছিলে, এই জন্য তোমার নেগেটিভ বসানো লাগছে। কিন্তু এখানে তুমি তো উপরের এরিয়াটাকে নিয়ে শুধু কাজ করতেছো, তাই শুধু পজিটিভ বসাইছি ওয়াইয়ের মানটা আমি এখানে। আচ্ছা, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু √12x। তাহলে দেখো তো A1 এরিয়াটা কোথেকে তৈরি হয়েছে, 0 থেকে স্টার্ট হয়েছে, কোথাও পর্যন্ত গেছে, -6 + 2√13 পর্যন্ত গেছে। আর এটা কার দ্বারা তৈরি হয়েছে বলো তো, কার দ্বারা তৈরি হয়েছে? এই পরাবৃত্ত দ্বারা না? তাহলে আমার এখানে কী করতে হবে, এই জায়গাটাতে আমার পরাবৃত্তের ইকুয়েশনটাকে বসাতে হবে না? তাহলে এখানে পরাবৃত্তের ওয়াই বসাবো, আর এখানে যদি লিমিট x অক্ষে নিয়েছি তাহলে dx দিব। তাহলে এটা দেখো কত আসবে, 0 থেকে -6 + 2√13। পরাবৃত্তের ওয়াইটা কত, পরাবৃত্তের জন্য ওয়াই এটা আমরা বের করছি √12x, এখানে বের করছি আমরা √12x, কেমন, dx। এটা তো আমরা একটা রেজাল্টটা বের করে ফেলতে পারবো, এটা রেজাল্ট আমরা একটু পরে বের করতেছি, রেজাল্টটা বের হয়ে আসবে আমাদের। তাহলে অ্যাটুটা চলো আমরা বের করি আগে। অ্যাটু আমাকে বলো তো, অ্যাটুটা কোত্থেকে স্টার্ট হয়েছে? অ্যাটু এখান থেকে স্টার্ট হয়েছে, কোথায় পর্যন্ত? অ্যাটু কোনটা? অ্যাটু হচ্ছে তোমার এটা, এখানে তো ভালো করে দেখা যাচ্ছে না, অ্যাটু হচ্ছে তোমার এই এরিয়াটা হচ্ছে অ্যাটু, কেমন? অ্যাটু কোত্থেকে স্টার্ট হয়েছে? অ্যাটু স্টার্ট হয়েছে -6 + 2√13 থেকে, অ্যাটু স্টার্ট হয়েছে -6 + 2√13 থেকে। অ্যাটু কোথায় পর্যন্ত গেছে? 4 পর্যন্ত গেছে না? তাহলে অ্যাটু গেছে কোথা পর্যন্ত? 4 পর্যন্ত, কেমন? আচ্ছা, আর অ্যাটুটা কার দ্বারা তৈরি হয়েছে? অ্যাটু এরিয়াটা কার দ্বারা তৈরি হয়েছে? অ্যাটু এরিয়াটা কিন্তু তৈরি হয়েছে এই যে বৃত্ত দ্বারা। অ্যাটু এরিয়াটা কিন্তু কভার হয়েছে কার দ্বারা বলো তো? এই যে তুমি চিন্তা করে দেখো না, এখান থেকে এখানে অ্যাটু এরিয়াটা কিন্তু কভার হয়েছে বৃত্ত দ্বারা। A1 এরিয়াটা কিন্তু কভার হয়েছিল পরাবৃত্ত দ্বারা, তাই তুমি এখানে পরাবৃত্তের ওয়াই বসাইছো। কিন্তু অ্যাটু এরিয়াটা কার দ্বারা তৈরি হয়েছে? অ্যাটু এরিয়াটা কিন্তু বৃত্ত দ্বারা তৈরি হয়েছে, তাহলে এখানে তোমাকে কিন্তু বৃত্তের ওয়াই বসাইতে হবে। dx দিছি কেন? কারণ আমি এখানে লিমিট x অক্ষ বরাবর নিছি, কেমন? এগুলোকে আমি একটু প্রথমে কঠিন করে পড়াচ্ছি, মানে আমি জানি এগুলো তোমার কঠিন লাগতেছে, একটু টেনশন নেওয়ার কিছু নাই, আগামী ক্লাস থেকে জিনিসগুলো একদম ইজি হয়ে যাবে, কারণ তুমি হয়তো অভ্যস্ত হয়ে যাবা, কেমন? আচ্ছা, তাহলে জিনিসটা বুঝো, A1 তৈরি হয়েছে কিন্তু পরাবৃত্ত দ্বারা, তাই তুমি পরাবৃত্তের ওয়াই বসাইছো। আর অ্যাটু তৈরি হয়েছে তোমার বৃত্ত দ্বারা, তাই তুমি এখানে বৃত্তের ওয়াই বসাবা। বৃত্তের ওয়াইটা কত হবে দেখো তো, আসো এখান থেকে আসি। বৃত্তের ইকুয়েশন তো আমার এটা ছিল, তাহলে আমি এখান থেকে ওয়াই স্কোয়ার মানে কত লিখতে পারি, 16 - x²। তাহলে বৃত্তের ওয়াই ইকুয়াল আমরা লিখতে পারি, নেগেটিভ নেওয়ার দরকার নাই, কারণ তুমি উপরের পজিটিভ অংশ নিয়ে কাজ করতেছো খালি, 16 - x²। তাহলে আমি এখানে লিখবো, তাহলে বৃত্ত দেওয়ার সময় -6 + 2√13, আর এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে আমরা বৃত্তের ওয়াই বসাবো 16 - x², এখানে dx বসাই দিব। ভাই সিম্পল, এবার হিসাব শেষ। এটার ইন্ডিকেশনে তুমি পারো, এটার ইন্ডিকেশনে তুমি পারো, ইন্ডিকেশন এটা এরিয়াটা বের করবা, এই এরিয়াটা তুমি নিজে নিজে বের করবা। এটা কীভাবে বের করবা? √12টাকে বাইরে আনবা, x⁻², x⁻3/2 হবে। এটা কীভাবে বের করবা? a² - x² সূত্রে ফেলবা, পরে লিমিট বসাই দিবা, তাহলে তোমার আনসার চলে আসবে, কেমন? ঠিক আছে, তাহলে আমরা এটা এই পাশে নিয়ে আসি। আর আনসার বের করার পরে এরপরে তো একদম ইজি, টোটাল এরিয়া বের করা। টোটাল এরিয়া ইকুয়াল টু হবে সিম্পল জাস্ট 2 × A1 + A2। এখান থেকে তুমি তোমার টোটাল এরিয়াটা বের করে ফেলতে পারবা। আর এই যে এরিয়ার কিন্তু একটা একক থাকে, তাই লাস্টে কী বসবে, একটা বর্গ একক। এটা হচ্ছে তোমার এখানে আনসার হবে, কেমন? তো আমি ইচ্ছা করে তোমাকে প্রথমে একটু কঠিন ম্যাথ দিয়ে স্টার্ট করছি, আশা করি তোমরা এটা বুঝতে পারছো অঙ্কটা। যদি না বুঝতে পারো কোনো সমস্যা নাই, আরেকবার ভিডিওটা দেখিও, তাহলে বুঝে যাবা। আর আমরা এই কনসেপ্টগুলো একটু ভালো করে পড়বা। আগামী ক্লাস থেকে আমরা সহজ ম্যাথ দিয়ে স্টার্ট করবো। আগামী ক্লাস থেকে দেখবে এগুলো একদম ইজি হয়ে গেছে তোমার জন্য, কেমন? আজকে তাহলে এতটুকুই রাখি, আজকে আর সময় নেই, যেন পড়াতে পারতেছি না। তুমি যদি আমাদের পিডিএফগুলো প্রিন্ট করতে চাও, তাহলে আমাদের একজন মডারেটর আছে আবু তালহা, তো ওকে নক দিতে পারো, ও তোমাদেরকে মিনিমাম কস্টে পিডিএফগুলো প্রিন্ট করে দিবে। ওকে, আচ্ছা। আর আমি প্রথমে বলে রাখি, আমার কোনো পেইড বেচ নেই ভাই, তুমি চাইলে পার মান্থ আমাকে 150 টাকা পে করতে পারো, যদি তুমি চাও, তাইলে কোনো জোর জবরদস্তি নেই, এইসব নাম্বারে পাঠাইতে পারো। তবে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ এইসব নাম্বারে কল করিও না, প্লিজ ডোন্ট কল। যদি তোমার কোনো কিছু জানতে ইচ্ছা করে, তুমি আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট দিতে পারো। আজকে ভিডিও ভালো লাগলে ভিডিও তুমি লাইক করতে পারো, ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারো, আমার ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।